মিম দাঁড়াও। মিম কোথায় যাও তুমি? সেটা কি তোমাকে বলতে হবে? বাড়িতে যাবে না? না, এখন যাব না। এখন কোথায় যাবে? সেটা তোমাকে বলতে আমি বাধ্য নই। মামি যে আজকে তাড়াতাড়ি বাড়িতে ডেকেছিল। বললাম তো আমি যাব না, তুমি যাও। চলো না, আজকে একটু তাড়াতাড়ি বাসায় যাই, কালকে ঘুরতে বের হইও। ওই ফকিন্নির বাচ্চা, তোরা না আমি আগেও বলছি আমার ব্যাপার নিয়ে মাথা না ঘামাতে। না মানে, আমার সামনে থেকে যাবি না থাপ্পড় খাবি? মিমের কথাটা বলার পর আমি ওখান থেকে একাই বাসা থেকে রওনা দিলাম। আর হ্যাঁ, মিমের এরকম ব্যবহার আমার সাথে করার কারণ হচ্ছে আমি গরিব, দেখতেও কালো। ও হ্যাঁ, চলেন বাড়ি যেতে যেতে আপনাদেরকে পরিচয়টাকে দিয়ে দিই। আমি হচ্ছে রবিউল ইসলাম রবি। আমার বাবা মা নেই, আমি মামার বাসাতেই থাকি। এবার ইন্টারে পড়ি। আর যার সাথে এতক্ষণ কথা হলো, ও হচ্ছে আমার বড়লোক মামার একমাত্র মেয়ে, আমার সাথেই পড়ে। যাই হোক, পরিচয় দিতে দিতে বাড়ি চলে এসেছি। আমি বাড়িতে ঢুকে রুমে গেলাম। কিছুক্ষণ পর আমার রুমে মামি এসে বলল, কিরে রবি, মিম আসে নাই? না মামি, কেন? ওর একটা ক্লাস আছে, সেটা শেষ করে আসবে। ওকে না আমি আজকে তাড়াতাড়ি ডাকছিলাম, এই কথা কে বলিস নেই? বলছি, কিন্তু ও বললো ক্লাসটা শেষ করে চলে আসবে। আচ্ছা তুই ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, আমি মিমকে ফোন দিয়ে ডাকতেছি। কোথায় যাব আমরা? গেলেই দেখতে পাবি। আমি না গেলে হয় না? বেশি কথা না বলি রেডি হয়ে নি তো তাড়াতাড়ি। আচ্ছা আমি রেডি হচ্ছি বলে আমি ওয়াশরুমে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে বের হয়ে এসে দেখি মিম আবারও খুব রাগান্বিতভাবে দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারলাম যে মিমকে কেউ মনে হয় বাইকে এসে রেখে গেল, কারণ এই 10 মিনিটের মধ্যে কলেজ থেকে আসা সম্ভব নয়। কিন্তু ও রাগ করে আছে কেন? আমি রুমের মধ্যে ঢুকে বিছানাতে বসতে যাব, এমন সময় মিম বলল, আম্মুকে তুমি কি বলছো? কই কিছু বলিনি তো। তাহলে আমাকে ফোন করে ডাকলো কেন? আমি কি জানি, সেটা তোমার আম্মুকে গিয়ে বলো। আম্মু বলল তুমি নাকি বলছো যে আমি ক্লাস করতেছি। বলছি তো। তোমাকে কি আমার ব্যাপারে কিছু বলতে বলছি কাউকে? মামি বললে যে কলেজ তো শুরু হয়েছে, কিন্তু মিম কেন এখনো নেই? তুই কিছু জানিস কই গেছে? তখন আমি তোমার ভালোর জন্যই বললাম যে ওর একটা ক্লাস আছে, সেটা করে তারপরে আসবে। তোমাকে আমার ভালো নিয়ে কখনো কিছু বলতে বলছি? না। কান খুলে ভালো করে শুনে রাখ। এরপর যদি আমাকে নিয়ে আম্মুর কাছে কিছু বলিস তাহলে ধাক্কা দিয়ে তোকে বাড়ি থেকে বের করে দিব, মনে থাকে যেন কথাটা। বলে মিম আমার রুম থেকে চলে গেল। আর আপনারা ভাবতেছেন তো মিম আমাকে এত অপমান কেন করে? সেটা আমার কপালে দোষ, কিন্তু মামি আমাকে অনেক ভালোবাসে। মিম আমাকে প্রতিদিন এভাবে অপমান করে কোনো না কোনো বিষয় নেই। এখন আমার এসব অপমান সহ্য হয়ে গেছে। ও অপমান করলে করুক, আমার আর খারাপ লাগে না। আমি জানি না মিম রিলেশন করে কিনা, তবে ওর সাথে সবসময় আমি একটা ছেলেকে দেখি। ছেলেটাকে সেটা আমি জানি না, তবে ছেলেটাকে দেখতে পাতি পাতি লাগে। এসব ভাবতে ভাবতেই মামি আমাকে এসে ডাকলো। রবি আসো এখন। আমি রুম থেকে বের হয়ে ওদের সাথে গাড়িতে গিয়ে বসলাম। সামনের গাড়িতে মামা আর মামি আর ড্রাইভার। আর মিম যে গাড়িটা ব্যবহার করে সেটা আমি নিজে ড্রাইভ করি। মামার মামি চলে গেল আর আমি মিমের জন্য অপেক্ষা করতেছি। কিছুক্ষণ পর মিম বাড়ি থেকে বের হলো। দেখতে ঠিক নীলপরীর মতো লাগতেছে। শুধু মিমের দিকেই তাকিয়ে থাকতেই মন চায়, কিন্তু অপমানের ভয়ে ওর দিকে আর তাকালাম না। মিম এসে সামনে বসলো। মামা মামি তো আগেই চলে গেছে, আমরা কোথায় যাব তুমি কি জানো? না, জানি না। আচ্ছা বলে আমি মামিকে ফোন দিয়ে জায়গাটার নাম জেনে নিলাম। আমি ড্রাইভ করতেছি আর মিম যেন কার সাথে কথা বলতেছে। কথাগুলো ছিল এরকম, না বাবু, আমি সত্যিই তোমাকে লাভ করি। তোমার টাকা লাগবে? বলো তোমার কত টাকা লাগবে, আমি দিব। আচ্ছা তুমি জায়গায় আসো, আমি ওখানে আসতেছি। ওকে বাবু। বলে মিম ফোনটা রেখে দিয়ে আমাকে ওই জায়গায় যেতে বলল। আমি কিছু বুঝলাম না ওই ছেলেটা ফোনের ওপাশ থেকে কি বলল, আর আমিও মিমকে কিছু না বলে ওই জায়গায় চলে গেলাম, কারণ কিছু বলতে গেলে মিম আমাকে অপমান করতো। আমরা ওই জায়গায় দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর একটা ছেলে আসলো মোটর সাইকেলে করে। সেটা দেখে মিম এগিয়ে গেল। মিম ছেলেটার কাছে এগিয়ে গিয়ে বলল, বলো কত টাকা চাই তোমার? 1,00,000। এই নাও কার্ড, যত লাগে তত তুলে নিও, আমাকে কার্ডটা দিও। ছেলেটি মিমকে জড়িয়ে ধরে এবার বলল, ধন্যবাদ সোনা, তুমি না থাকলে আজ কি যে হতো আমার। ছেলেটি চলে যাবার পর মিম এসে গাড়িতে বসলো। চলো এখন। ওকে। আর হ্যাঁ, তোমার মনে আছে তো যে কোন অনুষ্ঠানে গেলে আমাকে ম্যাম বলে ডাকতে হবে, আমার নাম ধরে ডাকা যাবে না। মনে আছে। কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম। গাড়ি থেকে নেমে দেখলাম কারো মনে হয় বিয়ে বাড়ি এটা। মিম গাড়ি থেকে নেমে বলল, তুমি এখানেই থাকবা, ভেতরে যাবা না। ওকে ম্যাম। ও হ্যাঁ, ওকে ম্যাম বলে ডাকার কারণটা হচ্ছে আমার মতো ছেলে যদি ম্যামের নাম ধরে ডাকে তাহলে ওর মান সম্মান নাকি নষ্ট হয়ে যাবে, তাই তো ওকে সবসময় ম্যাম বলে ডাকতে হয়।
মিম চলে যাওয়ার পর আমি গাড়িতে গিয়ে বসলাম। মিমের সাথে ভালো ভালো জায়গায় গেলে মিম আমাকে এভাবে বাইরে রাখে, আর তাই এই ব্যাপারটা আমার তেমন একটা খারাপও লাগে না। আমি গাড়িতে বসে গান শুনতেছি, এমন সময় শুনতে পেলাম মামির কণ্ঠ। আমি গাড়ির গ্লাস খুলে দেখলাম মামি বাইরে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নামলাম। মামি, কিছু লাগবে নাকি? তুমি ভেতরে না গিয়ে এখানে কেন? না, এমনিতেই যাইনি। আসো এখন। না থাক না, আমি ভেতরে না যাই। আমি বলছি না আসো তুমি। আমি মামির কথা মতো ভেতরে ঢুকলাম। তার ফাঁকে মামিকে বললাম, মামি, কার বিয়ে আজ? আমার ভাইয়ের মেয়ে। ও, আশাপুর বিয়ে আজ? মামির ভাইয়ের মেয়ের নাম হচ্ছে আশা। কথা না বলে চলো তো এখন। আমি মামির সাথে ভেতরে গেলাম। ভেতরটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মামি আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে বলল ওই রুমে গিয়ে বিশ্রাম নিতে। আমি মামির কথা মতো ঢুকতে যাব, এমন সময় পিছন থেকে কে যেন ডাক দিল। আমি পিছনে ঘুরে দেখলাম নেহা আমাকে ডাকতেছে। নেহা হচ্ছে আশার ছোট বোন। ও মামিদের বাসায় গিয়ে মাঝে মাঝে থাকে, তাই আমাকে সে চিনে। ও এবার ক্লাস 10-এ পড়ে। ও আমার সাথে খুব ফ্রি। কি হয়েছে নেহা? ভুলে গেছো নাকি আমাকে? ভুলে কেন যাব তোমাকে? যদি মনে রাখতি তাহলে একবার হলেও আমার খোঁজ নিতে ভাই। আরে পাগলি, আমি এইমাত্র আসলাম। ওকে ভাইয়া, চলো রুমে গিয়ে বসে গল্প করি। ওকে চলো। আমরা দুজনই রুমে প্রবেশ করলাম আর গল্প করতেছি। এমন সময় মিম রুমে ঢুকলো আর আমাকে বলল, ওই ফকিন্নির বাচ্চা, তোকে না বলছি বাড়ির ভেতরে ঢুকবি না? আমি তো ঢুকতে চাইনি, কিন্তু মামি। ও আমাকে চুপ করে দিয়ে বলল, মামি আসতে বলছে বিধায় তুই আসবি নাকি? না মানে মিম। কি বললি তুই? তোকে না বলছি আমার নাম ধরে ডাকবি না? সরি ম্যাম, ভুল হয়ে গেছে, আর ভুল হবে না। আমি পিছন ফিরে দেখতেছি নেহা আমার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। যা বলছি এখান থেকে বের হয়ে যা, আর যেন এখানে না দেখি তোকে। ওকে ম্যাম। বলে আমি যখনই চলে আসতে যাব তখনই নেহা পেছন থেকে বলল, রবি, দাঁড়াও, তুমি তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে। মানে কি বলতে চাস তুই নেহা? আপু, তুমি অনেক বলেছো যখন আমি তোমাদের বাসায় গিয়ে থাকতাম। তুমি রবি ভাইয়াকে এভাবেই অপমান করতে। ওটা তোমার বাসা ছিল, তাই আমি কিছু বলিনি। এখন এটা আমার বাসা, আমি কাকে থাকতে দিব না দিব সেটা আমার ব্যাপার। ও বুঝছি, রাতে দেখবো তোমার পেয়ারের রবি কোথায় থাকে, কার বাসায় যায়। তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আপু, তোমার যে ঘটনাটা আমি জানি সেটা আন্টিকে বলে দিব। এই কথা বলার সাথে সাথে মিম যেন চুপ হয়ে গেল। ও মুখটা কালো করে রুম থেকে বের হয়ে গেল। থাক না নেহা, বরং আমি চলে যাই। আমার জন্য শুধু শুধু তুমি কেন ওর সাথে সম্পর্ক নষ্ট করতেছো? চুপ করো তো তুমি। তোমার কেউ নাই বিধায় ও তোমাকে এভাবে অপমান করবে নাকি? ওর খারাপ ব্যবহার, ওর থাপ্পড়, এগুলো এখন আর আমাকে কষ্ট দেয় না। কারণটা হলো একটা কাজ যদি মানুষ প্রতিদিন করে তখন কিন্তু তাকে আর খারাপ লাগে না। ঠিক তেমনই প্রতিদিনের অপমান আর চড়থাপ্পড়ে এখন আর আমার খারাপ লাগে না। হয়েছে, চলো তো এখন আমার রুমে। ফালতু মেয়ে কোথাকার, মানুষকে কেউ এভাবে থাপ্পড় মারে নাকি? গালটাতে তো 5 আঙ্গুলের ছাপ দেখা যাচ্ছে। আমি নেহার সাথে রুমে গিয়ে চুপটি করে বসে রইলাম। কিছুক্ষণ পর মামি নেহার রুমে ঢুকলো। মামি তো রুমে ঢুকতে অবাক। মামি আমার দিকে এগিয়ে এসে বলল, বাবা, তোমার গালে এগুলো কিসের দাগ? হাত দিয়ে ঢাকার চেষ্টা করে বললাম, কই কিছু না তো। কে তোমাকে এভাবে থাপ্পড় মারলো রবি? কই কেউ না তো। তাহলে গালে এগুলো কিসের দাগ? কই আমি তো জানি না, হয়তোবা কোথাও লাগছিল তাই। কে মারছে সেটা বলবে কিনা? না আমি খুঁজে বের করব। পাশ থেকে হঠাৎ করে নেহা বলে উঠল, আন্টি, আপনার মেয়ে মিম রবি ভাইয়াকে ওভাবে থাপ্পড় মেরেছে। কেন মারছে তুই জানিস কি? হ্যাঁ জানি আমি। হ্যাঁ বল তো শুনি। প্লিজ নেহা তুমি চুপ করো। তুই বল নেহা। আন্টি, আপনার মেয়েকে রবি ভাইয়া নাম ধরে ডেকেছে আর ওকে ম্যাম বলে ডাকে নাই, এবং ও এই বাড়িতে ঢোকার কারণে মিম এসে রবি ভাইয়াকে 4টা থাপ্পড় দিয়েছে। দাঁড়াও, আমি ওটা এখন করতেছি। প্লিজ মামি, মিমকে কিছু বলবেন না। ও এখনো ছোট, ওর অতটা বুদ্ধি হয়নি এখনো। তুমি চুপ করো আর গাড়িতে গিয়ে বসো, আমরা আসতেছি। আচ্ছা যাচ্ছি। কালকে কলেজে যাবে ভাইয়া? হ্যাঁ যাব, তুমি আসো। যাব, কালকে কলেজেই কথা হবে। বাই। বাই বলে আমি নিচের দিকে চলে আসলাম। ও হ্যাঁ, আমরা যে কলেজে পড়ি সেই কলেজের ওই স্কুলে নেহা ক্লাস 10-এ পড়ে, তাই তো আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করি। আমি গাড়িতে বসে আছি। কিছুক্ষণ পর মামা মামি এবং মিম এসে গাড়িতে বসলো। মিম আমার গাড়িতেই বসলো, মামা মামি সামনের গাড়িতে বসলো। আমি গাড়ি ছেড়ে দিলাম। কিছু দূর যাওয়ার পর আমি নিজে বললাম, সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে।
তুমি মাকে কি বলছো? কই কিছু বলিনি তো। তোমাকে যে থাপ্পড় মারছি এটা কে বলছে মাকে? আমি বলিনি, কে বলছে তাহলে? নেহা বলেছে। মিথ্যা বলার জায়গা পাও না? ও কেন বলবে? যেটা সত্যি সেটাই বলছি। ও আর যেন এমন ভুল না হয়, হলে সোজা জুতা পিটা করব। ওকে ম্যাম। ওকে। আর হ্যাঁ, নেহার সাথে এত কিসের কথা? কই কিছু না তো। গেছো থেকে কি কথা বললা এত? আমি তো কিছু বলিনি, সব তো নেহাই বলেছে। কি কি বলছে? অনেক কথা, সব বলা সম্ভব নয়। তোমার জন্য দেখতেছি আর দরদ উতলে পড়তেছে। ব্যাপারটা কি? হ্যাঁ, কিসের আবার ব্যাপার? কিছু বুঝো না? কি আবার বুঝি না আমি? ও তোমাকে পছন্দ করে। ভাই হিসেবে করতেই পারে। ভাই হিসাবে না, লাভার হিসাবে পছন্দ করে। হাসালেন ম্যাম আমাকে। কেন, এখানে হাসির কি হলো? কারণ নেহা একজনের সাথে বর্তমানে রিলেশনে আছে। কে সে? আমার ফ্রেন্ড শামীমের সাথে। ও ভালো। হ্যাঁ ম্যাম। নামেন, এখন আমরা বাসায় চলে এসেছি। আমরা সবাই মিলে বাসায় চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে বিছানায় এসে ফোন টিপতেছি, এমন সময় পাশের রুম থেকে শুনতে পেলাম মামির কণ্ঠ। ম্যাম সাজা হচ্ছে তাই না? ম্যাম বলে রাখতে হবে তো? কে কেউ কাইকে এভাবে থাপ্পড় মারে? ওর গালটা তো ফেটে গেছে। আজ তুই এত বড় বড় গাড়িতে চড়ে বের হয়েছিস, জানিস এগুলো কার? এগুলো সব রবির। তোর বাবার কিছুই নেই, সব টাকা পয়সা রবির বাবার। ও যদি ইচ্ছে করে সব কিছু এখনই আমাদের কাছ থেকে কেড়ে নিবে, তাহলে সে পারবে। তুই কিভাবে পারলি ওর গায়ে হাত তুলতে? তোর কি একটু হাত কাঁপে নাই ওকে মারার আগে? ছি ছি ছি, আমি এত খারাপ মেয়ে কিভাবে জন্ম দিয়েছি ভাবতেই তো আমি পাচ্ছি না। এদিকে মামির কথা শুনে তো আমি থ হয়ে গেছি, কারণ আমি তো জানতাম না যে এইসব কিছু আমার বাবার। যাই হোক, আমার বাবা, তাতে আমার কি? আমাকে যে ছোটো থেকে মানুষ করেছে, এইসব কিছু তাদেরই হক। আমি এসব ভাবতে ভাবতে শুনতে পেলাম মামি মিমকে মারতেছে। আমি রুম থেকে দৌড়ে গিয়ে মামিকে সরিয়ে দিলাম। মামি, আপনি কি পাগল হয়েছেন নাকি? না বাবা, ও ধীরে ধীরে মাথায় উঠে যাইতেছে। ও হয়তো বা বুঝতে পারেনি ব্যাপারটা, তাই থাপ্পড়টা মেরেছে। না বাবা, তুমি সরো এখান থেকে, দেখি ও আরো এরকম ভুল করবে নাকি। মামি, এভাবে কেউ কাউকে মারে? মিম তো এক্ষুনি মরে যেত। ও মরলে মরুক, তাতে আমার কিছুই যায় আসে না। হয়েছে, জানতো আপনি এখন। মামি কিছুক্ষণ পরে চলে গেল। আমি মিমকে রেখে আমার রুমে চলে আসলাম। এর 2 দিন পরে আমরা কলেজে গেলাম। এই 2 দিনে মিম আমার সাথে কোনো কথাই বলেনি। কলেজে 2টা ক্লাস শেষ হবার পর আমরা সবাই মিলে কলেজের মাঠে বসে গল্প করতেছি। এখানে আমরা মোট 8 জন আছি। আমি, নেহা, হাবিবা, জয়া, শামীম, মারুফ, রিপা আর শাহ আলম। এইখানে শুধু মিম নেই। আমরা সবাই মিলে গল্প করতেছি। কোত্থেকে যেন মিম এসেই সরাসরি আমার সামনে এসে আমাকে দাঁড় করিয়েই আমি গালে হাত দিয়ে বললাম, মারলে কেন আমাকে? আমার ইচ্ছে হয়েছে তাই মারছি। ও, যখন তোমার ইচ্ছে হবে তখন আমাকে মারবে? এই কথাটা বলতেই আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। কেননা বাসায় মারে সেটা ঠিক আছে, কিন্তু এখানে তো কলেজ ভর্তি ছাত্রছাত্রী, তাদের সামনে মারলো। আমারও তো মান সম্মান বলে কিছু আছে, তাই না? কেন তুমি আমাকে এভাবে মারবা সবসময়? আমার বাবার খাও পড়ো, আমার বাবার বাসায় থাকো তাই। ও আচ্ছা, আজ থেকে আর তোমাদের বাসায় থাকবো না, খাবো না আর। তুই কি জানিস তোর বাবার যা কিছু আছে ওই সবগুলোই এর মালিক রবি? আমি অত কিছু বুঝি না, ও আমাদের বাড়িতে থাকবে না, বাস এটাই ফাইনাল। যা যা, লাগবে না তোদের বাসা, ও আজ থেকে আমাদের ওখানেই থাকবে। ওর জন্য তোর এত দরদ কেন রে? সেটা তোর মতো অহংকারী মেয়ের না জানলেও চলবে। নেহা, মুখ সামলে কথা বল কিন্তু। আসল কথা বললে গায়ে লাগে, তাই না? আরে যা যা, একদিন না একদিন রবিকে তোর প্রয়োজন হবেই, সেদিন দেখবো তুই কোথায় যাস। আমি মরে গেলেও এই ছোট লোকের কাছে যাব না। যা যা, দেখা যাবে। বলে নেহা আমাকে সহ সব বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে ঢুকলো। তখন আমার মনটা খুব খারাপ, কেননা সবার সামনে মিম আমাকে থাপ্পড় মেরেছে আর সবাই আমার দিকে হা হয়ে তাকিয়েছিল। তখন ইচ্ছে করছিল যে নিজেকে আমি শেষ করে দেই। আমার মন খারাপ দেখে নেহা বলল, রবি, এই রবি ভাইয়া, বলো। তুমি মন খারাপ করো না, আর আজ থেকে আমাদের বাসাতে থাকবে তুমি। তোমাদের বাসাতে মানে? আম্মু অনেক দিন থেকেই বলে যে আমার একটা প্রাইভেট দরকার, আর তুমি আমাকে পড়াবে আর ওখানে থাকবে। তোমাকে দেখলে আম্মু অনেক খুশি হবে। প্লিজ না বলো না তুমি। পাশ থেকে জয়া বলে উঠলো, হ্যাঁ রবি, তুমি ওখানেই থেকে যাও। আচ্ছা যাব, এখন কিছু খাবো, আমি খুব ক্ষুধা লেগেছে। আচ্ছা বলো কি খাবে? তুমি যেটা খাবে সেটাই নাও। না তুমি বলো। আচ্ছা, এটা নিয়ে আসেন। খাবারের নামটা আর বললাম না।
ওকে। আমরা সবাই মিলে হোটেলে খাওয়া দাওয়া করলাম। তারপর সবাই নিজ নিজ বাসায় চলে গেল। আমি আর নেহা একটা রিক্সা নিয়ে ওদের বাসার দিকে রওনা দিলাম। 20 মিনিট পর আমরা ওদের বাসার সামনে গিয়ে পৌঁছালাম। নেহা রিক্সা ভাড়া দিয়ে আমাকে নিয়ে তাদের বাসাতে ঢুকলো। নেহার সাথে আমাকে দেখে নেহার মা এগিয়ে এসে বলল, কি বাবা, তুমি হঠাৎ করে যে আসলা? কেন মা, ও কি আসতে পারে না? কেন পারে না? রবি অবশ্যই আসবে। আগে তো অনেকবার ডাকছি, আসে নাই তো, তাই আর কি বললাম। মা, তুমি না বলেছিলে আমার একটা প্রাইভেটের কথা? হ্যাঁ, আজ থেকে রবি ভাইয়া আমাকে পড়াবে। তাহলে তো ভালোই হয়। ও আজ থেকে এখানেই থাকবে আম্মু? ওকে, যাও, তোরা ফ্রেশ হয়ে খেয়ে নে। ওকে। নেহা আমাকে ওয়াশরুম দেখিয়ে দিয়ে চলে গেল। কিছুক্ষণ পরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যা গড়িয়ে রাত হলো। আবারও সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে ঘুমোতে গেলাম। আমি সকালে কারো ডাকিয়ে ঘুম থেকে উঠলাম। বুঝতে পারলাম না যে কে আমাকে ডাক দিল। তাই চোখ ডলতে ডলতে গিয়ে দরজাটা খুলে দিলাম। আর দরজা খুলতে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে মামি। আমি মনে মনে ভাবতেছি, মামি কিভাবে বুঝলো যে আমি নেহাদের বাড়িতে এসেছি? মামি রুমের মধ্যে ঢুকিয়ে বলল, রবি, তুমি এখানে আসছো কেন? মামি না মানে, আমাকে আটকে দিয়ে নেহা বলে উঠল, আন্টি, মিম রবিকে বাড়িতে যেতে মানা করেছে। কেন? রবিকে এ বাড়িতে যেতে মানা করছে? সেটা তোমার গুণধর মেয়েকে গিয়ে প্রশ্ন করো। কি হয়েছে রবি, তুমি বলো তো। মামি আমাকে কিছু বলতে না দিয়ে বলল, রবি, তুমি চুপ করো, একটা কথাও বলবা না। আচ্ছা চলো এখন বাড়িতে। না, রবি এখন যাবে না। কেন যাবে না? আগে তোমার মেয়েকে ভদ্রতা শেখাও, তারপর। চুপ করো না নেহা প্লিজ। কেন চুপ করব আমি? প্লিজ নেহা। আন্টি, আপনি যান, ও আজ থেকে এখানেই থাকবে। আচ্ছা বাবা, আমি গেলাম, পরে আসবো। আচ্ছা মামি। মামি চলে গেল। আমি ফ্রেশ হয়ে এসে নিচে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেহার কলেজের দিকে হাঁটা দিলাম। কিছুক্ষণ পর আমরা কলেজে চলে আসলাম। কলেজে ঢুকে দেখি বাকি সবাই এসে পড়েছে। তাদের সাথে মিমও আছে। আমাকে দেখে ওরা সবাই এগিয়ে আসলো। মিম ওখানে দাঁড়িয়ে ছিল। সবাই এগিয়ে এসে বলল, কি খবর, কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো। পাশ থেকে আমার বন্ধু বলে উঠল, রবি, একটা কথা বলি। বলো। আমার সাথে আজকে একটা জায়গায় যেতে হবে। কোথায় নিয়ে যাবে ভাইয়াকে? যাব, তোদের সবাইকে পরে বল। ওকে, নিয়ে যাও, তবে তাড়াতাড়ি ফিরে আসবে। ওকে, বাই অল। বলে জয়া আমাকে নিয়ে চলে আসলো। জয়ার বাবার একমাত্র মেয়ে। বাবা একজন বড় ব্যবসায়ী। কিছু দূর যাওয়ার পর আমি জয়াকে বললাম, কোথায় যাব আমরা? চলো না, গেলেই দেখতে পারবে। ওকে চলো। আমি আর জয়া নিজের গাড়িতে করেই যাচ্ছি। জানি না জয়া কোথায় নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর জয়া বলল, শামীমকে চেনো? হ্যাঁ চিনি তো, কেন? ও কেমন রে? মানে? ওর স্বভাব কেমন? ও দেখতে কেমন? আগে রিলেশন ছিল ওর? ও তো সব দিক দিয়ে ভালো, দেখতেও তো ভালো। ও, আচ্ছা বলো তো কেন? ওকে আমার ভালো লাগে তো, তাই আর কি। ও, তা কতদিন থেকে চলছে? আরে ধুর, এখনো তো শুরুই হলো না। তাহলে? এই জন্য তোমাকে নিয়ে যাই। ও, আমি তাহলে ঘটক? আরে না, চল তো তুই। আমি আর জয়া কিছুক্ষণ পরে এসে পৌঁছালাম। কোত্থেকে যেন শামীম বের হয়ে আসলো। এসে আমাকে দেখে বলল, কি রে দোস্ত, কেমন আছিস? ভালো, তুই? ভালো। তা তুই এখানে? এই তো তোর লাভার নিয়ে আসলো আমাকে। আরে এখনো হয়নি, তবে হবে। ওই একই কথা, আজ না হয় কালকে তো হবেই। তোদের ফালতু কথা বাদ দিয়ে কাজের কথা বল। কি খবর ম্যাডাম, তোমার কি সহ্য হইতেছে নাকি? আরে না, চুপ করো, চুপ করো তো তুমি। আচ্ছা তোমরা কথা বলো, আমি একটু ঘুরে আসি। আচ্ছা যাও। সেখান থেকে চলে আসলাম। জয়ার স্বামী অন্যদিকে হাঁটা দিল। আমি হাঁটতে হাঁটতে ভাবতেছি, আমার যদি এরকম একটা গার্লফ্রেন্ড থাকতো তাহলে কতই না ভালোবাসতো আমাকে, কতই না আমার খোঁজ খবর রাখতো। এইসব ভাবতে ভাবতে আমার চোখের কোণে পানি চলে আসছে। আসলে আমি তো গরিব, আমার তো কেউ নেই, তাই হয়তো বা আমাকে কেউ ভালোবাসার মতো নেই। এসব ভাবতে ভাবতে হাঁটছি। কিছু দূর যাওয়ার পর একটা কিছু দেখে আমি দাঁড়িয়ে গেলাম। ওটা ভালো করে দেখার জন্য আমি এগিয়ে গেলাম। ধীরে ধীরে এগিয়ে দেখলাম মিম আর রাফি, মানে মিমের বয়ফ্রেন্ড রাফি, একটা চেয়ারে বসে দুজনের মুখ একদিকে করে তারা ঠোঁটের মধ্যে ঠোঁট লাগিয়ে কথা বলছে। এই দৃশ্যটা দেখে তো আমি তো হয়ে গেলাম, কারণ আমি কখনো ভাবতে পারিনি যে মিম এরকম একটা কিছু করবে। আমি দূর থেকে দাঁড়িয়ে আমার পকেট থেকে ফোন বের করে দুজনের কিছু ছবি তুলে নিলাম আর একটু ভিডিও করলাম। ভিডিও করার সময় আমি লক্ষ্য করিনি যে নেহা আমার পিছনে এসে দাঁড়িয়েছে। আমি পিছনে ঘুরতে দেখি নেহা দাঁড়িয়ে আছে। তাকে দেখে বললাম, তুমি এখানে? কেন আসতে পারি না আমি?
কিন্তু আমি এই জায়গায়, তুমি কিভাবে জানলে? তোমার দেরি হচ্ছে দেখে আমি জয়াকে ফোন দিয়েছিলাম, সে বলল তুমি এখানে আছো, তাই আমি চলে আসলাম। আচ্ছা, চলে আসতে ভালো করেছো। এখন চলো, চলে যাই। কি ভিডিও করলে? দেখতেই তো পারলা। কেন ভিডিও করলা ওসব? কাজে লাগতে পারে। আচ্ছা চলো এখন চলে যাই। বলে মিম আমাকে নিয়ে বাড়িতে চলে আসলো। রাতে খেতে আমি ভাবতেছি, মানুষ কিভাবে তো খারাপ হতে পারে। যদি মিমকে ওই ছেলেটা বিয়ে না করে তাহলে তার কি হবে? এসব কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি সে জানি না। সকালবেলা আন্টি দেখে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে নেহাসহ নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে এসে দেখি সবাই মিলে গল্প করতেছে। পাশে মিমও বসে আছে, কিন্তু ওর মনটা কেমন যেন খুব খারাপ। তাই আমি মিমকে উদ্দেশ্য করে বললাম, জয়া, তোমার ফ্রেন্ড মিমের মন খারাপ কেন? সেটা আমি কি জানি, তুমি ওকে প্রশ্ন করো। ও তো বড় লোক, আমার সাথে কথা বলবে না, তুমি সেটা জানো না? সেটাও ঠিক আছে। পাশ থেকে হঠাৎ করে মিম বলে উঠলো, আমাকে নিয়ে এভাবে কেউ হাসাহাসি করবা না। আচ্ছা আপু, তোমার কি হয়েছে বলবে? না, কিছু হয় নাই। আরে বলো না, কি হয়েছে তোমার? এত মন খারাপ কেন? বললাম তো কিচ্ছু হয় নাই আমার। আমি সমস্ত রাগ অভিমান বলে মিমকে নিজে প্রশ্ন করলাম, মিম বলবা কি না? আমি মিমের মন খারাপ দেখতে পারি না, কেন জানি আমার খুব কষ্ট হয়। মিম জয়াকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, ও আমাকে কালকে ছেড়ে চলে গেছে। কে? রাফি। কেন ছেড়ে গেল তোমাকে? কালকে দেখা করার পর আমার সাথে খারাপ ব্যবহার করে আমাকে থাপ্পড় দিয়ে চলে গেছে। এত ভালোবাসা কই গেল? আর চুপ করো না, এমনিতেই মেয়েটা কষ্টে আছে। আচ্ছা চলো তো দেখি কোথায় রাফি। ওই যে ওইখানে দাঁড়িয়ে। আচ্ছা চলো তো, বলে আমি মিমের হাত ধরে টান দিয়ে উঠে নিয়ে রাফির সামনে গিয়ে বললাম, মিস্টার রাফি, ব্যাপারটা কি? কিসের ব্যাপার জানতে চান আপনি? মিমের সাথে কি হয়েছে আপনার? দেখো, ওর সাথে আমার চলে বলতে মিলি না, ওর সাথে আমার যায় না, তাই ওকে আমার সাথে মিশতে মানা করছি। এতদিন যেটা ছিল তাহলে সেটা কি ছিল? তখন ভালো লাগছিল, এখন আর আমাকে ভালো লাগে না, তাই এই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাই না। প্লিজ রাফি, মিমের সাথে এত বড় বেইমানি করো না। আপনি যাবেন এখান থেকে? রাফির হাতটা ধরে বললাম, প্লিজ, ও খুব কষ্ট পাবে। রাফি আমার হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, তোকে না বললাম ওর হয়ে দালালি করবি না? চুপ করো রাফি, আর বলতে হবে না, অনেক বড় হয়ে গেছো তুমি। আবার ওর হাতটা ধরলাম। প্লিজ রাফি, বোঝার চেষ্টা করো। আমার হাতটা রাফির হাতে পড়ার সাথে সাথে ও হাতটা ছাড়িয়ে নিয়ে আমার গালে জোরে জোরে থাপ্পড় দিতে থাকলো। অমনি মিম ও রাফির হাতটা ধরে রাফির গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি মিমের কাণ্ড দেখে হা হয়ে গেলাম, কারণ মিমকে কখনো এমন রাগ করতে দেখিনি। মিম ওকে থাপ্পড় মারার পর বলল, তোর মতো ছোট লোককে ভালোবাসাটাই আমার ভুল হয়েছে। তোর মতো শত শত ছেলে আমার পেছনে পড়ে আছে, আর তুই কোথায় ফকিন্নের বাচ্চা। এই কথা বলেই মিম আমার হাতটা ধরে টানতে টানতে নিয়ে আসলো। আমি মনে মনে ভাবতেছি, মিম এত সহজেই সবটা মেনে নিল কিভাবে? এসব ভাবতে ভাবতে আমরা আমাদের ফ্রেন্ডদের কাছে চলে আসলাম। চলে আসতেই সবার সামনে দাঁড়িয়ে মিম বলল, চলো আজকে সবাইকে ট্রিট দিব। কি বললি তুই? ট্রিট দিব। মাথা তো ঠিক আছে তো? ঠিক আছে। ও চলে গেছে তাতে কি, ওর থেকে ভালো পাবো। চলো তো এখন। মিমের কথাগুলো শুনে আমরা সবাই হা হয়ে গেলাম। এই মেয়ে বলে কি, নতুন নাকি পাবে, আবার ওর চেয়ে ভালো। আমরা সবাই মিলে হোটেলে খাওয়া দাওয়া করে সবাই সবার বাসায় চলে আসলাম। আমি আসার সময় আমাকে মিম ডেকেছিল ওদের বাসায় যাওয়ার জন্য, কিন্তু নেহা আমাকে যেতে দেয়নি। বাসায় এসে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসার ছাদে গেলাম, আর ছাদে গিয়ে সামনে তাকাতেই তো অবাক হয়ে গেলাম, কারণ আমার সামনে মিম দাঁড়িয়ে আছে। মিমকে দাঁড়িয়ে থাকতে দেখে আমি ছাদ থেকে চলে আসতে ধরলাম। তখনই পিছন থেকে মিম আমাকে ডাক দিল। রবি। আমি তো নিশ্চুপ। এই রবি, রবি, এই শুনে যাও না। জি বলো। সরি। সরি কেন? তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। কখন আবার তুমি খারাপ ব্যবহার করলা? আগে যেগুলো করছি তার জন্য সরি। আমি গরিব, তাই কারো কথা আমি মন খারাপ করি না। প্লিজ আমাকে আর লজ্জা দিও না। আরে না, গরিবরা কাউকে কখনো লজ্জা দেয় না। কে বলছে তুমি গরিব? আমি নিজেই বলি আমি গরিব। তুমি তো গরিব না। কে বললো আমি গরিব না? আমি জানি তুমি গরিব না, কেমনে বুঝলা যে আমি গরিব না? কারণ আমাদের যা কিছু আছে ওইসব কিছুর মালিক তুমি নিজেই, তাই। হাসো কেন? হাসার মতো কথা বলছো, হাসি তো পাবেই। কি এমন খারাপ বললাম যে হাসতে হবে? এই তো এত টাকা পয়সার কথা বললাম, তাই তো হাসি পেল। আমি তো সত্যি কথাটাই বলছি। আরে অনেক টাকা পয়সা থাকলেই বড়লোক হওয়া যায় না। তাহলে? যাদের পরিবারে মা বাবা বোন সবাই আছে
তারাই তো আসল বড় লোক। কেননা একটা পরিবারে যখনই সবাই পাশে থাকবে তখনই পরিবারটা টাকা পয়সা ছাড়া অনেক সুখে থাকবে। যাই হোক, কখন আসছো এখানে? আর মামিও আসছে নাকি? আমি কালকে রাতে আসছি, আর আম্মু আসে নাই, আমি একাই আসছি। আচ্ছা ঠিক আছে, থাকো। আমাকে একটু বাইরে যেতে হবে, এখন যাই। কই যাবা তুমি? যাবো একটা জায়গায়। বলা যাবে না যে কোথায় যাবে? একটু তিস্তা ব্রিজে যাব। কেন যাবে ওখানে? মনটা ভালো নেই, আর মনটা খারাপ থাকলে আমি ওখানে যাই। আমাকে নিয়ে যাবে? আমিও যাব। তুমি কেন যাবে ওখানে? না মানে এমনি তোমার সাথে যাইতাম। আচ্ছা যাও, রেডি হয়ে নাও। ওকে, তুমিও যাও, রেডি হও। বলে মিম ছাদ থেকে নেমে গেল। আমি ওর পেছন পেছন যেতে লাগলাম। নেমে আমি ফ্রেশ হয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেহাকে বললাম, নেহা, আমি একটু তিস্তার ব্রিজ থেকে ঘুরে আসতেছি। ওকে যাও। আমার সাথে মিম যেতে চাচ্ছে। তাহলে তো ভালোই হলো, ওকে সাথে নিয়ে যাও। ওকে, তাহলে আমরা আসি। ওকে। তারপর আমরা বাড়ি থেকে বের হয়ে গাড়ি নিয়ে সোজা ব্রিজে চলে আসলাম। আসার পর ও আর আমি নেমে ব্রিজে হাঁটতে লাগলাম পাশাপাশি। কিছু দূর যাওয়ার পর আমরা দুজনে একটা জায়গায় গিয়ে বসলাম। দুজনের কেউ কারোর সাথে কথা বলছি না। কিছুক্ষণ যাওয়ার পর মিম এই নীরবতা ভেঙে বলল, রবি, কি? একটা কথা বলি তোমাকে। বলো দেখি, কি বলো? ছেলেরা এত স্বার্থপর কেন? সব ছেলেরা স্বার্থপর না, বুঝেছ? সেটা ঠিক বলছো, হুম। কিন্তু কি? কাউকে যে এখন আর বিশ্বাস করতে মন চায় না। সেটা তোমার ব্যাপার। আচ্ছা বাদ দাও, বলো তো নেহার সাথে তোমার সম্পর্ক কি? ভাই বোনের। এর চেয়ে বেশি কিছু না তো? মানে কি বলতে চাও তুমি? মানে প্রেম ভালোবাসা এইসব? আরে না। না কিছু না। হুম। আচ্ছা একটা কথা বলি, বলো। মাইন্ড করবা না তো? আরে না, বলে ফেলো তুমি। না মানে আমি তো তোমাকে কি? তো 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 তোমাকে কি? আমাকে? তোমাকে তো তো তোমাকে ভালোবাসি। কি বললা? আবার বলো, শুনতে পাইনি। আমি তোমাকে ভালোবাসি। হাসতেছো কেন? হাসির মতো কথা বলছো তাই তো হাসতেছি। হাসার মতো কি এমন কথা বললাম যে হাসতে হবে? এই যে ভালোবাসার কথা বললা। বলছি, তাতে কি হয়েছে? এই জন্য কি হাসতে হবে নাকি? আমি কাউকে ভালোবাসতে পারবো না। কেন পারবা না? কারণ ভালোবাসতে যে মন লাগে সেই মন আমার নেই। কে নাই? কোথায় গেছে সেই মন? দেখো, এসব আমি বলতে পারবো না। না তোমাকে বলতেই হবে, বলো কোথায় তোমার মন গেছে? দেখো মিম, আমাকে জোর করো না। না তোমাকে বলতেই হবে। পারবো না বলতে, যাও তো এখান থেকে। বলে আমি সেখান থেকে উঠে গাড়ি থেকে বসলাম। আমার পেছন পেছন মিমও গিয়ে গাড়িতে বসলো। আমি গাড়ি ড্রাইভ করে নেহাদের বাসাতে চলে আসলাম। মিম গাড়িতে যদিও আমার সামনে ছিটে বসেছিল, তবু আমার সাথে একটা কথা বলেনি। বাসাতে এসে দেখি সবাই যেন কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি মামিকে ডাক দিলাম, মামি, কোথায় যাচ্ছে সবাই? ও বাবা, তোমরা দুজনে এসে গেছো? যাও গিয়ে রেডি হয়ে নাও। কোথায় যাবো আমরা? যাও তো, বেশি কথা না বলে গিয়ে আগে রেডি হয়ে আসো, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আমি মামির কথা শুনে রুমে গেলাম রেডি হওয়ার জন্য। রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোতেই তো আমি পুরো হা হয়ে গেলাম, কেননা আমার গায়ের কাপড়ের সাথে মিমের গায়ের কাপড়ের রং একেবারে মিলে গেছে। আর মিমের কালো রঙের শাড়িতে কি যে সুন্দর লাগছে সেটা বলে বোঝানো যাবে না। আমার এরকম হা করে তাকিয়ে থাকা দেখে সে বাস থেকে বলে উঠল, কি ভাইয়া, ওভাবে হা করে তাকিয়ে থাকেন না। আমি নেহার কথায় বাস্তবে ফিরলাম। না মানে? আরে কিসের না মানে না মানে করতেছেন? ও কিছু না, চলো এখন যাই। আরে ভাইয়া দাঁড়ান তো, আগে দেখি ব্যাপারটা কি। কিসের ব্যাপার? এই যে মিমাপু, ও কালো ড্রেস, আপনিও কালো ড্রেস। এখানে কোনো ব্যাপার ট্যাপার নাই, চলো তো এখন। না কিছু তো একটা আছে এখানে। আরে আমার কালো রং পছন্দ, তাই আমি কালো ড্রেস পরেছি। ওর হয়তো বা কালো রং পছন্দ, তাই ও পরেছে। সামথিং সামথিং নাকি ভাইয়া? আরে না, চলো তো এখন। বলে আমি নেহার সাথে ওর গাড়িতে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর মামি এসে বলল, রবি, কি মামি? তুমি মিমের গাড়িটাতে যাও তো। মামি, ওর তো ড্রাইভার আছে, তাহলে আমাকে কেন লাগে? আমি এইখানে বসি, তুমি একটু মিমের সাথে আসো, নেহার সাথে আমার কিছু কথা আছে। ওকে মামি। বলে আমি মামির গাড়ির কাছে চলে আসলাম। এসে দেখি মিম গাড়ির ভেতর বসে আছে। সেটা দেখে আমি নক করলাম। মিম দরজাটা খুলে দিল। আমি চুপচাপ ভিতরে গিয়ে বসলাম। গাড়িতে শুধু মিম আর আমি, আর কেউ নেই। সামনে সিটে ড্রাইভার। কিছুক্ষণ পরে গাড়ি ছেড়ে দিল। আমি জানি না কোথায় যাচ্ছে সবাই। 1 ঘন্টা যাওয়ার পর কেন জানি মনে হচ্ছে আমার খুব ঘুম পাচ্ছে।
তাই আমি একটু মিমের থেকে দূরে সরে এসে মাথাটা ছিঁড়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লাম। জানি না কখন আমার ঘুমে ধরেছে, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দিকে মাথাটা মিমের কোলে, আর মিম আমার মাথায় কত সুন্দর করে হাত বুলিয়ে দিচ্ছে। ওর মুখের দিকে দেখে আমার কেমন যেন খুব মায়া হলো। তারপর আমি নিজেকে সামলে নিয়ে বললাম, আসলে সরি, আমি ঘুমের মধ্যে বুঝতে পারিনি। কেমন করে যেন করুণ চোখে আমার দিকে তাকালো। কোথায় যাচ্ছি আমরা জানতে পারি মিস মিম? আমার মনেও কেমন যেন একটা পরিবর্তন হয়ে গেল। মিমের দিকে তাকিয়ে থেকে মিম আমার দিকে তাকিয়ে শুধু একটু হাসি মুখে বলল, আম্মুর বান্ধবীর বাড়িতে যাইতেছি। কেন? ওনার মেয়ের বিয়ে তো তাই। ও, তার কত দূর যেতে হবে? বেশি দূর না, অল্প একটু। এভাবে মিমের সাথে গল্প করতে করতে আমরা এখানে এসে পৌঁছে গেলাম। মিম আমার হাতটা ধরে গাড়ি থেকে নেমে পড়লো। আমার হাতটা ধরাতেও আমিও কেন যেন বাধা দিলাম না। কেন যেন ওর মায়ে ধীরে ধীরে আমিও পড়ে যাচ্ছি। ও আমার হাতটা ধরা অবস্থায় বাড়ির ভিতরে ঢুকলো। আর এদিকে নেহা আমাদের এই অবস্থা দেখে তো আস্তে আস্তে শেষ। মিম আমাকে একটা রুমের মধ্যে রেখে নেহাকে আমার সাথে গল্প করতে বলে কোথায় যেন চলে গেল। নেহা সেই সুযোগে ওর সাইড ব্যাগ থেকে একটা পেন ড্রাইভ বের করে সেখান থেকে একটা মেমোরি বের করে ওর মোবাইল ফোনে লাগিয়ে কি যেন দেখতেছে আর মুচুর মুচুর হাসতেছে। আমি ওর এই অবস্থা দেখে বললাম, আচ্ছা কি হয়েছে তোমার, হাসতেছো কেন? ভালো তো আদর খেলে আজকে। মানে কিসে আদর? মিমাপুর আদর। মাথা ঠিক আছে তো তোমার নাকি গেছে? ঠিক আছে, সারা রাস্তায় ওর কোলে মাথা দিয়ে ঘুমিয়ে আসছো, আর এখন আমার কাছে আদর চাইতেছো? তুমি কিভাবে জানলে? আমি চুপ করে গাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম। খুব ভালো করছো। আমি নিজের ইচ্ছায় কিছু করিনি। ঘুমের মধ্যে কখন জোর করে পড়ে গেছি আমি নিজেও জানি না। হয়েছে, আর ঢপ মারতে হবে না। তলে তলে তো মজা নিতেছো, আমাকে বলে কি এমনটা হবে? আরে সত্যি বলতেছি, বিশ্বাস করো। কথাটা শেষ হতে মিম এসে বলল, কি হয়েছে রবি? কই কিছু না তো। আপু, হয়েছে তো অনেক কিছু। কি হয়েছে? তলে তলে যে দুজনে এত দূর এগিয়েছো, কই আমাকে তো কোনো ট্রিট দিলে না। কি জন্য ট্রিট দিব? তোমার আর রবি ভাইয়ের রিলেশন শুরু হওয়ার। আমাদের আবার রিলেশন কখন হলো? জানো না তো কখন? না তো। তাহলে সারা রাস্তায় এত আদর কেন করলা ওকে? কিভাবে আদর করলাম রে? নেহা মিমকে ভিডিওটা দেখালো, আর মিম সেটা দেখে তো লজ্জায় ওর মুখটা একেবারে লাল হয়ে গেল। কিছুক্ষণ পরে রুমের বাইরে থেকে কে যেন ডাক দিল। আমি এসে দরজা খুললাম। দরজা খুলে দেখলাম মামি। মামি ঘরে ঢুকে বলল, চলো সবাই এখন খেয়ে নাও। আপনি যান মামি, আমরা আসতেছি। দেরি করবা, তাড়াতাড়ি চলে এসো। ওকে মামি। বলে আমি মিমকে আর নেহাকে নিয়ে খাবার জন্য আলাদা রুমে গেলাম। সেখানে গিয়ে তো আমি একেবারে পুরাত হয়ে গেলাম, কারণ এখানে রিপা আছে, ওর সাথে ওর মা বাবাও আছে। ও, আপনারা তো ভাবতেছেন এই রিপাটা আবার কে? তাহলে চলেন বলি। এই রিপা হলো আমার এক্স গার্লফ্রেন্ড। এসএসসি পরীক্ষা দেওয়ার সময় রিপার সাথে আমার পরিচয় হয়েছিল। ও আর আমি দুজনে একই টেবিলে পরীক্ষা দিয়েছি। এই সূত্র ধরে ধীরে ধীরে রিপার সাথে আমার গড়ে ওঠে একটা প্রেমের সম্পর্ক। কিছুদিন ওর সাথে ভালোভাবে রিলেশন চলার পরেই কেন যেন হঠাৎ করে পাল্টে যেতে থাকে। আমার সাথে খারাপ ব্যবহার করে, আগের মতো দেখা করে না, কথা বলে না। হঠাৎ করে একদিন দেখতে পাই রিপা অন্য আরেকটা ছেলের সাথে রিক্সায় করে ঘুরতেছে। এটা দেখে তো আমার আসমান ভেঙে পড়লো যেন মাথায়। কেননা কিভাবে পারলো আমার সাথে এভাবে ছলনা করতে? এখন তো বুঝলেন কেন আমি তো হয়ে দাঁড়িয়েছিলাম। মিম আমার হাত ধরে টান দিয়ে রিপার সামনে চেয়ারটাতে বসালো। কিছুক্ষণ পরে মামি এসে খাবার দিল। ও আমাদের সাথে বসলো। খাওয়ার এক পর্যায়ে মামি বলল, রবি, ইনি হচ্ছে মিস্টার ফারুক, তোমার বাবা ছোটকাল থেকে পাশে ছিলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি রবি? জি আঙ্কেল, আমি মিস্টার জাহাঙ্গীর আলমের ছেলে। বাবা, তুমি তো অনেক বড় হয়ে গেছো, তা বর্তমানে কি করতেছো? জি আঙ্কেল, এবার অনার্স কমপ্লিট হবে। ও হ্যাঁ বাবা, ও হচ্ছে আমার মেয়ে রিপা, আর ইনি হচ্ছে তোমার চাচি। হাই। হ্যালো। পাশ থেকে মিম হঠাৎ করে বলল, এখন তোমরা খাবে না গল্প করবে? মিমের এই কথা শুনে সবাই চুপ করে খেতে লাগলো। আমি আড়াল থেকে মিমের চোখের দিকে তাকিয়ে দেখলাম ওর চোখ মুখ কেন জানি লাল হয়ে গেছে। ও খুব রেগে আছে মনে হয়, যেন ওইখানেই ফেটে যাবে। তারপর আমরা সবাই ধীরে সুস্থে খেয়ে টেবিল থেকে উঠলাম। ওঠার পর মিম আমাকে বলল, চলো এখন। কোথায় যাবে? পাশের রুমে গিয়ে বসে থাকি, আর আম্মুরা চলে আসলেই আমরা বাড়িতে চলে যাব। হ্যাঁ রবি, তোমরা একটু বসে গল্প করো, আমরা দেখা করে আসতেছি। রিপা, তুমিও ওদের সাথে থাকো। ওকে আব্বু। তারপর আমরা সবাই মিলে পাশের রুমে চলে আসলাম। আমি রিপা, এইবার অনার্স ফাইনাল ইয়ার। আমি মিম, আমিও ফাইনাল ইয়ার। তাও আপনার কি হয়? আমাকে দেখিয়ে দিয়ে বলল, ও আমার বয়ফ্রেন্ড। আমি তো মিমের কথা শোনার মুখের দিকে তাকালাম। দেখলাম মিমের সমস্ত রাগ যেন কোথায় হারিয়ে গেল।
এখন আবার আমার দিকে তাকিয়ে মিটে মিটে হাসতেছে। ও কতদিন এই সম্পর্ক তোমাদের? এই তো 2 বছর। হো ভালো। কিছুক্ষণ নীরবতার পর কোত্থেকে যেন মামি এসে মিমকে ডাক দিল। মিম, এই মিম, কি হয়েছে? ডাকতেছো কেন? আয় তো একটু। কেন? তোর আঙ্কেলের সাথে দেখা করে যা। আমরা তো চলে যাব তাই। আঙ্কেল হচ্ছে মামির বান্ধবীর স্বামী। ওকে, আসতেছি। বলে মিম চলে গেল। আর রিপা ঘরের মধ্যেই। রিপা নীরবতা ভেঙে বলল, কেমন আছো? আছি, যেরকম আগে ছিলাম এখনো সেরকমই আছি। তা তুমি কেমন আছো? আছি ভালোই। ও, তা তোমার বয়ফ্রেন্ডের খবর কি? নাই, কেন? ও আমাকে ধোকা দিছে, আমার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গেছে। ও, তা এখন কি অবস্থা? কতদিন আগের ঘটনা এটা? ইন্টারের পরীক্ষার পর। যাই হোক, মিমের সাথে রিলেশন হলো কিভাবে? আরে ওর সাথে কোনো রিলেশন নেই, ও আমার মামাতো বোন। কেন শুধু শুধু আমাকে মিথ্যে বলতেছো? আরে সত্যি বলতেছি, ওকে আমি এখনো বলিনি যে আমি ভালোবাসি। মেয়েটা খুব ভালো আছে, রাজি হয়ে যাও। না, কেন? আর নতুন করে কারো মায়াতে জড়াতে চাই না আমি। সবাই তো আর আমার মতো ঠক বাটপার না। মিম সত্যিই তোমাকে লাভ করে। তুমি কিভাবে বুঝলে? কারণ ও তোমার সাথে আমার কথা বলাটা সহ্য করতে পারছে না, আর এটাই হচ্ছে আসল ভালোবাসা। আমি যে আর নতুন করে স্বপ্ন দেখতে চাই না। কেন তুমি পাগলামো করছো? আমি পাগল তো তাই। রবি দেখো, কারোর জন্য জীবন কিন্তু থেমে থাকে না। সেটা তো জানি, তাহলে কেন তুমি আগের স্মৃতিগুলো নিয়ে পড়ে আছো? ভুলতে যে পারি না তাই তো। প্লিজ রবি, তুমি নতুন করে তোমার জীবনটাকে সাজাও। ভুলতে যে পারি না তাই তো। চেষ্টা করো, অবশ্যই পারবা। পারবো না যে। তুমি পাশে থাকলে হয়তো পারতাম, কিন্তু আমি যে পারি না ওকে লাভ করতে। মিম অনেক ভালো মেয়ে, আরও তোমাকে অনেক লাভ করে। কিন্তু আমার মন তোর উপরে বসে না। তুমি মন থেকে ভেবে দেখো, সত্যি তুমি ওকেই ভালোবাসো। প্লিজ, তোমার কাছে হাত জোর করতেছি, জীবনটাকে নতুন করে সাজাও। আচ্ছা বাদ দাও এসব কথা এখন। এই কথা বলার সাথে সাথে রিপা বসা থেকে উঠে আমার কাছে এসেই আমার হাতটি ধরে ওর হাতের উপর রেখে বলল, কথা দাও আমাকে মিমকে বিয়ে করে সুখে থাকবা। আমি নিশ্চুপ। রবি কথা বলো, মিমকে ভালোবাসবা, ওকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখবা। আমি এবারে চুপ করে আছি। কথা দাও আমাকে। না মানে এর মধ্যেই মিম রুমে ঢুকে দেখে রিপা আমার হাত দুটো ধরে কথা বলতেছে। মিম আমার দিকে রেগে এসে বলল, ছি ছি রবি, তুমি এত খারাপ, আগে তো জানতাম না। আমি আবার খারাপ হলাম কেমনে? একটা অজানা অজানা মেয়ের হাত ধরতে তোমার লজ্জা করলো না? আসলে তুমি যেটা ভাবতেছো সেটা না। হ্যাঁ হ্যাঁ, আমি সব বুঝি। গায়ে পড়ে ভালোবাসতে গেছি তো, তাই তোমার ভাব বেড়ে গেছে। বিশ্বাস করো, ওই রিপার সাথে আমার কোনো সম্পর্ক নেই। নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করা যেত। ছি রবি, ছি। মিমও তোমার কথাই বলতেছিল যে তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে ভালোবাসি না। তাই তো রিপা আমার হাত ধরে রিকোয়েস্ট করতেছে যেন আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে নিয়ে ভালো থাকি। হয়েছে হয়েছে, আর বানিয়ে বানিয়ে মিথ্যা বলা লাগবে না। পাশ থেকে রিপা বলে উঠল, মিম, রবি যেগুলো বললো সব সত্যি? আমাদের কথার মাঝে তোমাকে কথা বলতে বলছি? না মানে? হয়েছে, আর আপনাকে অর হয়ে দালালি করতে হবে না। মিম চুপ করো না। হয়েছে হয়েছে, থাকো তোমরা, আমি গেলাম। মিম শোনো, মিম বিশ্বাস করো আমার কথা। মিম দাঁড়াও বলতেছি। কিন্তু মিম আর দাঁড়ালোই না, কান্না করতে করতে চলে গেল। আমি ওখানে বসে পড়লাম। কেন যেন আমার খুব খারাপ লাগতেছে মিমের জন্য, কারণ আমি মিমের কান্না একদমই সহ্য করতে পারি না। রবি বাসায় যাও, এখন আর সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। রিপাও খুব জেদি, কি হতে কি করে আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা, তোমার নাম্বারটা দাও তো। কেন? মাঝে একটু কথা বলতাম। ওকে নাও, বলো। 01838। ওকে, থ্যাঙ্কস। আর মিমকে আমি বুঝিয়ে বলবো, তুমি চিন্তা করো না। ওর সাথে কথা বলার এক পর্যায়ে মামি এসে ডাক দিল। সে রবি, এই রবি, জি মামি। ওকে চলো এখন বাসায় যাই। ওকে চলেন। মিম কই? ও আগেই চলে গেছে। কোথায়? ও মনে হয় গাড়িতে আছে। চলেন এখন। ওকে চলো। আর রিপা, ভালো থেকো, আর আমাদের বাসাতে আসিও। ওকে আন্টি, বাই। বাই। তারপর আমি, মামি আর মামা বাড়ি থেকে বের হয়ে গাড়ির কাছে এসে দেখলাম মিম গাড়িতেই বসে আছে। আমরা সবাই গাড়িতে বসলাম। আমি, নেহা আর মিম এক গাড়িতে, আর অন্যের আরেক গাড়িতে। আমি রাস্তায় মিমের সাথে কথা বলতে চাইলেও মিম আমার সাথে কথা বলেনি। আমরা সবাই মিলে ওই গাড়িতে করে মিমদের বাসাতে গেলাম। ওখানে কিছুক্ষণ থাকার পর নেহার আম্মু বলল, রবি চলো এখন আমরা চলে যাই। ওকে আন্টি চলেন। পাশ থেকে হঠাৎ করে মামি বলল, বাবা রবি, একটা কথা বলতাম। আরে বলেন মামি, এটার জন্য আবার অনুমতি না লাগবে? তুমি যদি কিছু না মনে করো তাহলে আজ থেকে এখানেই থাকবে। আমি নেহার আম্মুর দিকে তাকালাম। না মানে মামি। ওকে রবি, কোনো না মানে নাই,
তুমি আজ থেকে এখানেই থাকবে। ঠিক আছে। ওকে, ভালো থেকো সবাই। বাই, আবার আসবো পরে। বলে আন্টি নেহা চলে গেল। সেদিন রাতের মতো আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল মামির ডাকে আমার ঘুম ভাঙলো। মামি আমার রুমে এসে বলল, রবি, মেয়ে মার্কেটে যাবে, আমি তো কলেজে যাইতেছি, তাই তুমি যদি ওকে একটু নিয়ে যেতে। ঠিক আছে মামি, ওকে বলে যান আপনি। ওকে, আমি তাহলে গেলাম। তারপর মামি চলে গেল। আমি ফ্রেশ হয়ে এসে দেখি টেবিলে নাস্তা রাখা। একটু নাস্তা করে মিমের রুমে গেলাম। গিয়ে বললাম, তুমি রেডি হয়েছো? মিমের মুখে কোনো কথাই নেই, ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লো। আমি ওর পিছনে আসলাম। ও এসে গাড়িতে বসলো। বুঝতে পারলাম ও রেডি। গাড়ি স্টার্ট করলাম। গাড়ি আপন মনে চলতেছে। কিছু দূর যাওয়ার পর বললাম, আচ্ছা কি কি কিনবা? এখনও রাগ করে আছো? আমি কারোর উপরে রাগ করি না। কেন? আমার উপর তো রাগ করে আছো। কে আপনি যে আমি আপনার উপর রাগ করব? কেউ না আমি তোমার। কেউ যদি হতেন তাহলে কি? আর বলতে পারলো না। এমন সময় আমার মোবাইলটা বেজে উঠলো। ফোনটা মিম আর আমার মাঝখানে ছিল, তাই কে ফোন দিছে সেটা ভালো করে দেখলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি রিপার ফোন। কি করব আমি কিছুই বুঝতেছি না। ফোন ধরবো না কেটে দেব, এসব ভাবতে ভাবতে ফোনটা ধরলাম। ও পাশ থেকে রিপা বলল, কেমন আছো রবি? এই তো ভালো, তুমি? ভালো। তা কি করো? এই তো শপিংয়ে যাচ্ছি মিমকে নিয়ে। তুমি কি করো? ভালো। আমি শুয়ে আছি। সকালে খেয়েছো তুমি? তুমি? খেয়েছি। ওকে, বাই, পরে কথা হবে। ঠিক আছে, বাই। বলে আমি ফোনটা কেটে দিলাম। আর মুখটা ঘুরিয়ে দেখলাম মিম আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এর কোনো কথা না বলে দ্রুত গাড়ি চালিয়ে মার্কেটে চলে আসলাম। দেখলাম মিম মার্কেটে ঢোকার পরই কোনো কিছুই কিনলো না, আর মার্কেট থেকে বেরোয় আসলো। মিমের মনটা খুব খারাপ। আমি জানি কেন এর মনটা খারাপ, তাই বললাম, কি হলো, কিছুই কিনলে না যে? কিনবো না, ভালো লাগতেছে না। কেন? বাসায় যাব, চলো। কেন? তুমি যাবা না আমি একাই যাব? ওকে চলো। তারপর আমরা দুজনে বাড়িতে চলে আসলাম। এভাবে দিনগুলো কাটতে থাকলো। আমি অনার্স পরীক্ষা দিলাম, ভালো রেজাল্টও করলাম। মিমও ভালো রেজাল্ট করলো। এখন রিপার সাথে তেমন আর কথা হয় না। ও কল দেয় না, আমি আর দিই না। মিম এখন আমার সাথে কথা বলে, তবে প্রয়োজন ছাড়া কথা বলে না। একদিন আমি আর মিম রুমে বসে টিভি দেখতেছি। হঠাৎ করেই আমার ফোনটা বেজে উঠলো। আর ফোনটা হাতে নিতেই তো আমি অবাক, কারণ ফোনটা আসছে রিপার ফোন থেকে। গত 6 মাস ও তো একদিনও কল করেনি, তাহলে আজকে হঠাৎ করে কল দিল কেন? কলটা ধরবো কিনা ভাবতে ভাবতে কলটা ধরলাম। ওপাশ থেকে একজন মহিলার কণ্ঠে বলে উঠল, বাবা, তুমি কি রবি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি রিপার মা। তা আন্টি হঠাৎ করে ফোন করলেন যে? বাবা, রিপা তো কাল রাতে কাল রাতে কি হয়েছে আন্টি? মারা গেছে। আমি তো এই কথাটা শুনে বিছানার উপর ধপাস করে বসে পড়লাম। আর আমি বিশ্বাস করতে পারছি না কথাটা, যে রিপা মারা গেছে। আমার সারা শরীর দিয়ে ঘাম বের হতে শুরু করেছে। নিজেকে ধরে রাখতে পারতেছি না। কেন জানি গোটা পৃথিবীটা আমার আজ অন্ধকার লাগতেছে। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। মনে হচ্ছে আমার জন্য রিপা চলে গেল এই পৃথিবী ছেড়ে। আমার এরকম অবস্থা দেখে পাশ থেকে মিম বলল, কি হয়েছে আর কে ফোন করছিল? রিপার আম্মু। ও কি বললো? রিপা? কি রিপা? রিপার নেই, সকালে মারা গেছে। আমার কথাটা শোনার সাথে সাথে মিমের মুখটাও যেন ফ্যাকাশ হয়ে গেল। মিম আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, চলো। কোথায়? রিপাদের বাড়িতে। আমি আর কোনো কথা না বলে মিমের পেছন পেছন হাঁটা শুরু করলাম। তারপর গাড়ি নিয়ে 1 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম রিপাদের বাড়ি। বাড়িতে ঢুকতে আন্টি বলল, মিম, তোমাকে কে খবর দিল? আন্টি, এই হচ্ছে রবি। ও বাবা, তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। বলে আন্টি চলে গেল। আমরা যাওয়ার আগে রিপার দাপন কাপন শেষ হয়ে গেছে। আমরা গিয়ে রিপাকে দেখতে পাইনি। কিছুক্ষণ পরে আন্টি আসলো। বাবা, এটা রিপার রুম, এই পাইছি। আন্টি, কি এটা? চিঠি উপরে তোমার নাম লেখে তোমাকে দিতে বলছে। ওকে দেন। তারপর আন্টি আমার হাতে চিঠিটা দিল। আমরা চলে আসলাম। সারা রাস্তায় আমি একটা কথা বলিনি। মিম যদিও কথা বলতে চেয়েছিল। বাড়িতে এসে রাতে কিছু না খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। ভাবতেছি চিঠিটা খুলবো কিনা। ভাবতে ভাবতে চিঠিটা খুললাম। খুলে পড়া শুরু করলাম। রবি, কেমন আছো? আমি জানি মিমির সাথে তুমি অনেক ভালো আছো। জানো, তোমাকে ছাড়া আমি কখনো যেতে চাইনি। সারাটা জীবন তোমার পাশে থাকতে চেয়েছিলাম, তোমাকে কখনো কষ্ট দিতে চাইনি। জানো, তোমার জন্য আমি সারা রাত কেঁদেছি। যখন জানলাম যে আমার বড় ধরনের প্রবলেম আছে, তখন খুব কষ্ট পাইছি এই ভেবেছে তোমার সাথে আর হয়তো বা সারাটি জীবন থাকতে পারবো না। তাই তো আমার এই সাংঘাতিক জীবনের সাথে তোমাকে আর জড়াতে চাইলাম না।
তাই তো আমার জীবন থেকে খুব কষ্ট করে বেঁধে রেখে তোমাকে জড়িয়ে সরিয়ে রেখেছি। জানো, খুব স্বপ্ন ছিল তোমার সাথে বাঁচার, একসাথে ছোট্ট একটা ঘর বাঁধার। জানো তো, সবার সামনে পূরণ হয় তা, হয়তো বা তার মধ্যে আমিও একজন। জানো, খুব ইচ্ছে করছে তোমার সাথে একটু কথা বলি, একটু তোমাকে বুকে জড়িয়ে ধরি, কিন্তু সেই অধিকার যে আমার আর নেই। তাই পরিশেষে বলতে চাই, মিমকে ভালো থেকো, ওকে কষ্ট দিও না। ও খুব ভালো মেয়ে, ও তোমাকে খুব ভালোবাসে। ওকে নিয়ে আমার স্বপ্নগুলো পূরণ করো, আমি সবসময় দেখতে চাই। তুমি হাসি খুশি থাকো প্লিজ, আমার জন্য কখনো চোখের পানি ফেলবা না, তাহলে আমি যে খুব কষ্ট পাবো। তোমার ভালোবাসার, রিপা। চিঠিটা পড়ে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। কি করলাম আমি এটা? একবার তো রিপার সাথে কথা বলতে পারতাম। ওকে আমি খুব কষ্ট দিয়েছি। জীবনটা যদি ওর মতো হতো তাহলে খুব ভালোই হতো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। অনেক ক্লান্তি নিয়ে সকালে চোখটা খুললাম, আর চোখ খুলে যেটা দেখলাম, কেননা এটা দেখার জন্য কখনো আমি প্রস্তুত ছিলাম না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমি বিছানার উপর শুয়ে আছি, আর আমার পায়ের জুতা কে যেন খুলে দিছে, আর আমার গায়ে একটা চাদরও দিয়ে দিছে। এসব দেখে ভাবলাম আমার রুমে কে ঢুকেছিল। তাই শোয়া থেকে উঠলাম, আর উঠতেই তো অবাক হয়ে গেলাম, কারণ আমার রুমে মিম, সে সোফায় ঘুমিয়েছে। বুঝলাম না মিম কেন এই রুমে। আমি ওকে ডাকতে গিয়ে থেমে গেলাম, ডাকলাম না। দেখি কিছুক্ষণ পর মিমের চোখ খুললো। এটা দিকে তাকিয়ে বললাম, তুমি এখানে কেন? কেন আসতে পারি না? পারো, কিন্তু এইভাবে ঘুমিয়েছো কেন? আসলে কাল রাতে তোমার খুব জ্বর আসছিল, তাই তোমার মাথায় জলপট্টি দিতে দিতে এখানেই ঘুমিয়ে পড়ছি। ও সরি, তোমাকে খুব কষ্ট দিয়ে ফেললাম। এই কথা কেন বললা? কোন কথা? যে আমার খুব কষ্ট হয়েছে। হয়ে যাই তো, অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। আমি কি কখনো বলছি যে আমার কষ্ট হয়েছে? না। তাহলে বললা কেন? আর যেন এরকম কথা তোমার মুখে না শুনি। আচ্ছা, ওকে, এখন উঠে ফ্রেশ হয়ে নাও। তুমিও যাও, গিয়ে ফ্রেশ হও। বলে আমি রুম থেকে বের হয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে সবাই মিলে নাস্তা করতে বসলাম। নাস্তা করা অবস্থায় দেখলাম নেহা আসতেছে। আরে তুমি হঠাৎ করে? কেন আসতে পারি না? পারো, কিন্তু এত সকাল সকাল তাই আর কি। আসলে এক জায়গায় যাব, তাই তোমাকেও সাথে নিয়ে যাব। কোথায় যাবে? আর আমি কেন সাথে যাব? কাজ আছে, তাই তো তোমাকে বললাম। ও, যাবো তাহলে। পাশ থেকে মিম বলে উঠলো, না, তুমি কোথাও যাবে না। কেন? আমি বলছি তাই। মিমাপু, ও যাক না আমার সাথে। না, ও একাই যাবে না। আরে আমিও তো ওর সাথেই যাচ্ছি। না, আমিও যাবো ওর সাথে। সত্যি বলছো? মিথ্যা বললাম নাকি? তাহলে তো আরো ভালো হয়। আমাদের এসব কথা শুনে পাশ থেকে মামি বলল, আরে নেহা, তুই যাবি কোথায় সেটা তো আগে বল। না, তোমাকে বলা যাবে না। কে কোথায় যাস? ভালোভাবে একটু যাস। ওকে। বলে আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম। কিছুক্ষণ পর নেহা এসে একটা পার্কে গাড়ি দাঁড় করালো। এটা দেখে আমি নেহাকে বললাম, এখানে কেন আসলে? একজন আসবে, তার সাথেই পরিচয় করিয়ে দিব। কিরে, তলে তলে এত দূর? আগে তো জানতাম না। আরে চুপ করো আপু, ওই তো ও আসছে। বলে একটা ছেলেকে দেখিয়ে দিল। আমি তার দিকে তাকিয়ে তো অবাক, কারণ এটা তো আমার ডিপার্টমেন্টের ছেলে। এই ছেলে আমাদের কাছে এসে দাঁড়িয়ে বাইক থেকে নেমে আমার দিকে তাকিয়ে বলল, স্যার, স্যার আপনি এখানে? আমি মনে মনে বলতেছি, আমার সব আজকে অজানা তথ্য মনে হয় ফাঁসি হয়ে যায়। আরে কে আপনার স্যার? স্যার, আমি মারুফ, আপনার ডিপার্টমেন্টের সহকারী অফিসার। আরে কি আবল তাবল বকছো? ও আমার ভাই, আর ও কোনো চাকরি করে না। না মানে নেহা? না মানে না, এদিকে একটু চলো তো। মারুফকে একটু দূরে নিয়ে গেলাম। জি বলুন। আসলে আমি তোমার স্যার। কিন্তু তখন স্বীকার করলেন না কেন? আরে ভাই, ওরা যেন জানতে না পারে যে আমি জব করি। ওকে স্যার। তা তুমি এখানে কেন? আসলে স্যার, নেহা আর আমি দুজন দুজনকে লাভ করি। ও, তা চলো এখন ওদের কাছে। মিমদের কাছে আসতে মিম বলে উঠলো, কি বললা তুমি ওকে? তেমন কিছু না, চল আমরা ওইদিকে যাই, আর এরা গল্প করুক। না মানে ভাইয়া। কোনো মানে নেই, মারুফ খুব ভালো ছেলে, তোরা গল্প কর, আমরা ওইদিকে আছি। বলে আমি আর মিম অন্যদিকে চলে গেলাম। আর হ্যাঁ, ভাবতেছেন ছেলেটা আমাকে স্যার বললো কেন? আসলে আমার চাকরি হয়েছে 4 মাস হলো, কিন্তু বাসায় কেউ জানে না। আর আমি জানাইনি। অনার্স শেষ হওয়ার পরেই আমার ডিবি পুলিশের ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে চাকরি হয়েছে। কিছু দূর যাওয়ার পর মিম বলল, চলো পুকুর পাড়ে বসি। চলো। আমরা দুজনে গিয়ে বসলাম। কিছুক্ষণ নীরবতায় থাকার পর মিম বলে উঠলো, ওদের দুজনের ভালোই মানাইছে, তাই না? হ্যাঁ, অনেক সুন্দর।
আচ্ছা, ওই ছেলেটা তোমাকে স্যার বললো কেন? আমি কি জানি কেন বললো। সত্যিই কিছু জানো না, না কিছু লুকাইতেছো? আরে সত্যি কিছু জানি না। ও, ভালো। হুম। আচ্ছা, তুমি এত দূরে বসে আছো কেন? কাছে আসো একটু। না, আমি এখানে ঠিক আছি। আসবা কি না? একটু কাছে গিয়ে বসলাম। আচ্ছা রুবি, আমাকে তোমার কি সত্যি সত্যিই ভালো লাগে না? কে বললো লাগে না? লাগে তো। তাহলে আমি যেটা চাই সেটা দিতেছো না কেন? তুমি বা কি চাও আমি সেটা কি করে বলবো? সত্যি বোঝো না কি চাই আমি? না তো। ও, ভালো। হুম। আচ্ছা চলো তাহলে উঠি এখন। চলো। বলে আমরা দুজনেই সেখান থেকে উঠে পড়লাম। দুজনে পাশাপাশি হাঁটতেছি। মিম হঠাৎ করেই বলল, আচ্ছা রবি, তুমি কখনো প্রেম করো নাই? আরে না। কেন? আরে আমি দেখতে তো ভালো না, তাই তো কখনো প্রেম টেমও করা হয়নি। কে বললো তুমি দেখতে খারাপ? খারাপ যদি নাই হতাম তাহলে কেউ না কতদিন আমাকে বলতো যে ভালোবাসি। আমি মাথাটা তুলে ওর দিকে তাকালাম, দেখলাম ওর চোখে পানি শুধু টলমল করতেছে। আরে ভাই, মেরে কি পায়, পাক আর না পাক, নাই কথাতেই চোখের পানি বের করতে পারে। মিমের এই অবস্থা দেখে আমি আমার হাতটা দিয়ে ওর হাতটা ধরলাম, আর মিম বুঝতে পারলো যে আমি ওর হাতটা ধরেছি। মিম ওর হাতটা ধরার সাথে সাথে ও আমার সামনে এসে দাঁড়ালো। ও আমার সামনে দাঁড়িয়ে আমার দিকে কিছুটা করুণ চোখে তাকালো, তারপর আমাকে পাগলের মতো দু হাত দিয়ে জড়িয়ে ধরলো। আমি তো এটার জন্য একদম প্রস্তুত ছিলাম না, কখনো ভাবিনি যে মিম আমাকে এভাবে জড়িয়ে ধরবে, তারপর একটা পাবলিক প্লেসে। মিম আমাকে জড়িয়ে ধরে আছে। ঠিক 3 মিনিট পরে একটু ছেড়ে দিয়ে আমার দিকে তাকালো। ওর তাকাতেও কেমন যেন একটা মায়া মায়া ভাব রয়েছে। ও আমার দিকে তাকিয়ে আমাকে বলল, রবি, আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন এভাবে তোমাকে আমার বুকে আগলে রাখতে চাই। দেখো মিম, পাগলামো করো না, সবাই দেখতেছে। দেখুক, তাতে আমার কি? ছাড়ো বলছি আমাকে। না, ছাড়বো না। ছাড়ো বলছি, সবাই দেখতেছে তো। না, আমি ছাড়বো না। কেন ছাড়বা না? কারণ আমি তোমাকে ভালোবাসি তাই। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি না। কিন্তু কেন? কি নাই আমার মাঝে? কি নেই তোমার মাঝে সেটা তুমি জানতে চাও? হ্যাঁ, আমি জানতে চাই, বলো তুমি। এই কথা বলার সাথে সাথেই আমার পকেট থেকে ফোনটা বের করে ওকে দেখালাম। ভিডিও করে রাখি সেই ভিডিওটা। ও তো দেখে থ হয়ে দাঁড়িয়ে গেল। তখন বললাম, বুঝেছো তো কেন তোমাকে ভালোবাসতে পারবো না? আরে যে মেয়ে এরকম কাজ করে তাকে কিভাবে ভালোবাসি বলো? আরে সে যে আমাকে ছেড়ে যাবে না তার কি গ্যারান্টি আছে? দু চোখের পানি বেয়ে পড়তেছে। বাড়িতে গেলে চলো, আর না গেলে এখানেই থাকো বলে আমি হাঁটা শুরু করলাম। ভীম তখনই পেছন থেকে আমাকে ডাক দিয়ে বলল, রবি, কি? একটা কথা বলি। বলো। স্বীকার করতেছে আমি খারাপ, কিন্তু এখন তো আর খারাপ নেই। এখন তো আমি ভালো হয়ে গেছি। এখন তো আমি একজন ভালো মানুষ হয়ে বাঁচতে চাই। হ্যাঁ, মানুষ ভুল করে, কিন্তু তাকে তো ক্ষমা করতে হয়। রবি, এবারের মতো ক্ষমা করে দেওয়া যায় না? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমাকে নিয়ে নতুন করে বাচ্চার স্বপ্ন দেখতেছি। প্লিজ আমাকে একা ফেলে যেও না। দেখো, এই কথাগুলো আমি আর শুনতে চাই না। প্লিজ। ঠাস ঠাস করে দিয়ে দিলাম 3টা থাপ্পড় মেরে মিমের গালে। মিম ওর গাল চেপে ধরে কান্না করতেছে, আর আমার সামনে থেকে এক দৌড়ে চলে গেল। আর যাওয়ার সময় দেখলাম ওর ঠোঁট দিয়ে রক্ত পড়তেছে। মনে হয় একটা থাপ্পড়ে ওর ঠোঁট কেটে গেছে, আর থাপ্পড়গুলো খুব জড়িয়ে দিয়েছি। মিমের এই অবস্থা দেখে এখন নিজের খুব খারাপ লাগতেছে। এমনটা না করলে হয়তো বা পারতাম ওর সাথে। ও আমাকে জড়িয়ে ধরার পর কী যেন হলো আমার, আমি নিজেও জানি না। এসব ভাবতে ভাবতে গাড়িতে গিয়ে বসলাম। বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি মিমের ঘরের দরজা দেয়া। তখন আমি মামিকে বললাম, মামি, মিম বাড়িতে এসেছে? হ্যাঁ বাবা, কিন্তু কিছু বুঝলাম না। ও জানে খুব কান্না করতে করতে এসে ঘরের দরজা লাগিয়ে দিল। ও কেন বাবা, কিছু কি হয়েছে? না মামি, তেমন কিছু না। ও, তারপর আমি রুমে এসে একটা জিনিসে ভাবতেছি যে হঠাৎ করে কি এমন হলো যে আমি মিমের সাথে এত খারাপ ব্যবহার করলাম। আমি তোকে মনে মনে ভালোবাসি, তাহলে আমি কেন ওকে বলবো যে মারলাম? কেন এত অপমান করলাম ওকে? আর ও জেদি মেয়ে, কি থেকে কি করে ফেলে আল্লাহ ভালো জানে। এসব কিছু ভাবতে ভাবতেই সন্ধ্যা বেড়ে রাত হলো। রাতে আমি খাবার সময় এসব ভাবতে ভাবতে সন্ধ্যা বেড়ে রাত হলো। রাতে খাবার সময় মামি মিমকে ডাকলো, কিন্তু আসলো না। আমি খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম। কখন যে আমার ঘুম ধরেছে আমি নিজেও জানি না। সকাল সকাল মামির ডাকে ঘুম ভাঙলো। আমি ওটা দেখি মিমের রুমের দরজা খোলা, তার মানে মিম উঠেছে। আমি জানি যে মিম সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে যায়, তাই আমি ওর খোঁজেই ছাদে গেলাম। গিয়ে দেখি মিম দাঁড়িয়ে আছে। আমি ওর পাশে গিয়ে বললাম, সরি, আসলে কালকে আমার মাথাটা ঠিক ছিল না। কি থেকে কি বলে ফেলেছি তোমাকে। যেটা সত্যি সেটাই তো বলছো। আরে আমার মতো ম্যাগি মেয়ের সাথে কেই বা রিলেশন করবে? আসলে আমি এগুলো কথা তোমাকে বলতে চাইনি।
মানুষের মুখ দিয়ে সবসময় সত্যি কথাটাই বের হয়, আর তুমি তো প্রমাণে রেখেছো তোমার ফোনে। এই দেখো, এই সব ডিলিট করে দিতেছি। ফোনটা পকেট থেকে বের করে বললাম, রবি, আমি একটু একা থাকতে চাই। ও তাই একটা কথা বলি, বলো। আজকে বিকেলবেলা আমাকে যেতে হবে। কোথায়? আসলে সত্যি কথা বলতে কি, আমার চাকরি হয়েছে 6 মাস আগে, কিসের চাকরি? ডিবি পুলিশের। কই, আগে তো আমাদের কাউকেই বলনি। এমনিতেই বলিনি। তা কয়দিনের জন্য যাইতেছো? অপারেশন যতদিন কমপ্লিট না হয় ততদিন। বাড়িতে বলে যাইও। আসলে আমি বাড়িতে বলতে চাচ্ছি না। কেন? মামি শুনলেই চাকরিটা আমাকে করতে দেবে না, তাই। তাহলে করবা না? একথা বলার সময় দেখলাম ওর চোখে পানি টলমল করতেছে। তার মানে মিমো চাচ্ছে আমি যেন না যাই, কিন্তু সেটাও অভিমানের মুখ ফুটে বলতে পারতেছে না। তুমি যদি একটু মামা মামিকে ম্যানেজ করতাম তাহলে আমি যেতাম, পরে ওদের ব্যাপারটা বলতাম। কি দরকার আছে এত রিক্সের চাকরি করা? বাদ দাও না এসব, তুমি মামা মামিকে ম্যানেজ করতে পারবা কিনা সেটা বলো। ওকে, আমি আম্মু আব্বুকে ম্যানেজ করব। থ্যাঙ্কস। থ্যাঙ্কস দেওয়া লাগবে না। ওকে চলো, এখন কিছু খাবে? কাল থেকে এখনো কিছু খাওনি। তুমি খাও, আমি খাবো না। কেন খাবে না? আমার খিদে নাই তাই। দেখো, তুমি যদি খাওয়া দাওয়া না করো তাহলে আমার জন্য তোমাকে মামা মামিকে কিছুই বলতে হবে না। আচ্ছা চলো, খাওয়া দাওয়া করি এখন। বলে আমরা দুজনে ছাদ থেকে নেমে গেলাম। নেমে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তারপর দুপুর করে সন্ধ্যা হলো, আমার যাওয়ার সময়ও হলো। সন্ধ্যার সময় মিম আমাকে ডাক দিল। রবি, কি? চলো আব্বুর রুমে। কেন ওখানে যাবে? তুমি তো বললা আব্বু আম্মুকে ম্যানেজ করতে হবে, তাই। ও চলো। তারপর আমরা দুজনে মিলে মামা রুমে গেলাম। যাওয়ার পর মিম বলল, আব্বু, একটা কথা বলতাম। বল, এর জন্য আবার অনুমতি নেওয়া লাগবে নাকি? রবিকে একটু কিছুদিনের জন্য ঢাকা যাওয়া লাগতো। কেন? ওর নাকি কাজ আছে তাই। ওকে তো আমি কখনো বাইরে একাই ছাড়ি নাই আগে। তুমি যাইতে দিবা না, তাই তো আমি আসছি বলতে। দেখো, ও কিন্তু এখন ছোট নাই। মেয়ে ছেলেরা সবসময় বাবা মায়ের কাছে ছোট থাকে। জানি, তারপরেও। আচ্ছা, ও কিন্তু আজকেই চলে যাবে। কি কাজে যাইতেছে সেটা তো আগে বলুক। বাদ দাও তো ওটা কথা, এখন যাবে এটাই ফাইনাল। ওকে, তুই যেহেতু বলতেছিস তাহলে যাক। থ্যাঙ্কস বাবা। তবে কি বাবা? আচ্ছা, তুইও না হলে ওর সাথে যা। না বাবা, আমার যাওয়া লাগবে না। আচ্ছা রবি, যাও গিয়ে রেডি হও, তোমাকে আমি নামিয়ে দিয়ে আসছি। না বাবা, তোমাকে লাগবে না, আমি ওকে স্টেশনে দিয়ে আসতেছি। ওকে, তাহলে তুই দিয়ে আয়। আর আমার একটা কাজ আছে, আমি সেখানেও গেলাম। আচ্ছা যাও। তারপর আমরা দুজনে মামা মামি রুম থেকে চলে আসলাম। আমি গেলাম রেডি হতে। মিমা গেল আমাকে নেওয়ার জন্য, অফিস থেকে গাড়ি পাঠিয়ে দিছে। আমি সেই গাড়িতেই যাব, কিন্তু গাড়ি আমি বাসাতে আসতে দিইনি, কারণ এখানে আসলে মামা মামি বুঝে ফেলতো। তাই আমি আমার সহকারীকে বলেছি সে যেন গাড়ি নিয়ে জেলা স্কুলের মাঠে থাকে, আর মিম সেখানে পর্যন্ত আমাকে ড্রপ করে দেবে। আমি রেডি হয়ে রুম থেকে বেরোলাম, কিন্তু মিমের এখনও রেডি হওয়া হয়নি। তাই তাকে ডাক দিয়ে বললাম, মিম, এই মিম। কি? আরে তাড়াতাড়ি নাও, দেরি হয়ে যাচ্ছে তো। হয়েছে, আর 3 মিনিট দাঁড়াও। আরে আসো তো তাড়াতাড়ি, বলে আমি মামির রুমে চলে গেলাম। মামিকে বলে বের হলাম। বের হতেই দেখি মিম রেডি হয়ে বের হয়েছে। মিমকে দেখতে ঠিক নীলপরীর মতো লাগতেছে। আসলে তো এমনিতে অনেক সুন্দর, তার উপর আবার সেজেছে। আমি এক নজর ওর দিকে তাকিয়ে দেখতেছি। আমার নিজের প্রতি যেন আর কোনো কন্ট্রোলে নেই। ও যে কখন থেকে সে আমাকে সামনে ডাকতেছে আমি নিজেও জানি না। যখন আমি বুঝতে পারলাম কেউ আমার গা ধরে ঝাঁকাচ্ছে, তখনই তাকাতে মিম বলল আমাকে, কি দেখো এভাবে? তোমাকে। কেন, আগে দেখোনি? দেখেছি, তাহলে যে এভাবে দেখতেছো? আগে এত সুন্দর লাগেনি তো, তাই। আজ বুঝি অনেক সুন্দর লাগতেছে। হুম। কেন, তাহলে বুঝি খারাপ লাগতো? আগেও ভালো লাগতো, তবে আজকে তার চেয়ে বেশি ভালো। হয়েছে হয়েছে, চলো, এখন না হলে দেরি হয়ে যাবে। ও হ্যাঁ চলো। তারপর আমরা দুজনেই বাড়ি থেকে বের হলাম। আমাদের বাড়ি থেকে জেলা স্কুল মাঠ 50 মিনিটের রাস্তা। রাস্তার মাঝখান থেকে গাড়ি ড্রাইভ করার সময় আমি মিমকে বললাম, আচ্ছা বলো তোমার জন্য কি নিয়ে আসবো? হঠাৎ করে এই প্রশ্ন কেন? না মানে আমার জন্য এত কিছু করলে তাই আর কি। ও না, তেমন কিছু লাগবে না। না তারপরে বলো। যেটা চাইবো সেটাই দিবে তো? দেব। বলো কি আনতে হবে? তুমি শুধু তোমাকে নিয়ে আসবে। মানে? যেভাবে চাইতেছো আমি চাই সেভাবেই ফিরে আসো। শুধু এতটুকুই? আমার কাছে এটাই অনেক বড়। ওকে, দিলাম কথা, নিয়ে আসবো। একটা কথা বলি। বলো। এখনো কি আমাকে ভুল বুঝছো তুমি? আমি নিশ্চুপ। বলো না। সরি। কেন?
গতকাল তোমাকে এভাবে কষ্ট দেওয়ার জন্য। জানো, কালকে অনেক কষ্ট পাইছিলাম আমি তোমার কথাগুলোতে। সরি, আসলে আমি বুঝতে পারিনি যে আমার কি হয়েছিল। ক্ষমা করেছো আমায়? হ্যাঁ, না করলে কি তোমাকে আমার সাথে নিয়ে আসতাম? আমরা দুজনে গল্প করতে করতে চলে এসেছি। আমি গাড়ি থেকে নেমে আসলাম। আমার গাড়ি থেকে নামা দেখে আমার ড্রাইভার, মানে আমাকে যে নিতে এসেছে, এসে আমার ব্যাগটা এবং আমার সমস্ত জিনিস গাড়িতে তুললো। এখন আমার যাওয়ার সময়, তাই মিমকে বললাম, যাই তাহলে মিম। যাবে তাহলে? যেতে তো মন চায় না, তবুও যেতে হয়। ওকে, ভালোভাবে যেও, আর গিয়ে ফোন করিও। ওকে, বাই। বাই। তারপর আমি ঘুরে চলে আসতেছি আমার গাড়ির কাছে। এমন সময় মিম ডাক দিল পেছন থেকে। রবি, রবি, রবি। আমি হাঁটা বাদ দিয়ে থমকে দাঁড়ালাম যে মিম এভাবে ডাকতেছে কেন, কি হলো আবার ওর। এসব ভাবতেছি তখনই সামন থেকে মিমের দিকে ঘুরে তাকাবো, অমনি মিম এসে দৌড়ে আমাকে জড়িয়ে ধরলো। দৌড়ে কান্না করতেছে। কান্না করতে করতে আমার শার্টটা ভিজিয়ে ফেলেছে। মিমের এই অবস্থা দেখে আমি মিমকে বললাম, আরে পাগলি, কি হয়েছে? কাঁদতেছো কেন? না, আমি তোমাকে যেতে দিব না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই, আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? আমি তো আবারও আসবো। তারপরেও? ওকে বাবা, এখন তো কান্নাটা থামাও, আর মুখটা একটু উপরে উঠাও তো, দেখবো তুমি কান্না করলে তোমায় কেমন দেখে তাই। আমার কষ্ট হচ্ছে আর তুমি মজা নিতেছো, তাই না? আরে না, তোমার কষ্ট হলে তো আমারও কষ্ট হয়। কষ্ট হলে তো আর এই কথাগুলো বলতা না। সরি গো, এখন একটু কান্নাটা থামিয়ে তোমার মুখটা উপরে তোলো তো। তুললাম, বলো কি বলবে। মিম যখনই এই কথাটা বললো, তখন এর কপালে একটা ছোট্ট করে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। আর ও আমার এই স্পর্শ পেয়ে মিম ওর চোখ দুটো বন্ধ করে ফেললো। মনে হলো ওর ভিতর দিয়ে কারেন্ট বয়ে গেল। মিম ধীরে ধীরে আমার মাথাটা উপরে তুলে ওর মুখের সামনে ধরলো। মিমের শ্বাস প্রশ্বাস আমি সম্পূর্ণরূপে শুনতে পাচ্ছি। মিমের শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। ও ধীরে ধীরে মাথাটা ওর মুখের কাছে নিয়ে যাচ্ছে, আর মিমের চোখটা ধীরে ধীরে বন্ধ করতেছে। আমি বুঝতে পারলাম মিম আমার নেশে পাগল হয়ে গেছে। তাই আমি মিমের মাথায় হাত দিয়ে ওর মুখটা ধীরে ধীরে আমার কাছে টানতেছি। দুজনে যখন প্রায় দুজনের মুখের কাছাকাছি, তখন মিম ওর চোখ দুটো বন্ধ করা অবস্থায় আমার ঠোঁটে ওর ঠোঁট দুটো লাগিয়ে দিল। আর যখন এর ঠোঁটগুলো আমার ঠোঁটে এসে পড়লো, তখন আমার সারা শরীরটা কেমন যেন একটা মোচড় দিয়ে উঠলো। আর এই সময়ই আমি ওর ঠোঁটগুলোকে আমার ঠোঁট দিয়ে আরো জোরে চেপে ধরলাম। মিম কেমন যেন পাগলের মতো করে আমাকে জড়িয়ে ধরলো। আমি ওকে খুব জোরে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ এভাবে থাকার পর আমি নিজেই মিমকে ডাক দিলাম, মিম, এই মিম। আর এই পাগলি ছাড়ো এখন। হুম। আর এই পাগলি, আমাকে তো চলে যেতে হবে। না গেলে হয় না? আর পাগলামো করো না তো, ছাড়ো এখন। মিম আমাকে ছেড়ে দিয়ে বলল, ভালোভাবে যাইও, আর পৌঁছে ফোন করবা। ওকে বাই, তুমি চলে যাও এখন। না, আগে তুমি যাও, তারপর আমি। না, আগে তুমি যাও। না, আগে তুমি যাও। আচ্ছা ওকে, বাই, টাটা। তারপর আমি সে গাড়িতে বসলাম এবং গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো। রাস্তার মাঝপথে আমার ড্রাইভার বলে উঠল, স্যার, উনি কি আপনার বউ? না, তাহলে? আমি ওকে ভালোবাসি, আর ও আমাকে আমার চেয়ে আরো বেশি ভালোবাসে। তাহলে বিয়ে করতেছেন না কেন? করবো তো। কখন করবেন? এবার ফিরেই বিয়ে করব। স্যার, দাওয়াতটা যেন আমি পাই। ওকে মিস্টার, পাবেন। ড্রাইভারের সাথে গল্প করতে করতে ক্যান্টনমেন্টে চলে এসেছি। তারপর দুজনে গাড়ি থেকে নেমে আসলাম। ড্রাইভার আমাকে আমার রুম দেখিয়ে দিল। আমার রুমে আমি চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে শুয়ে ফোনটা হাতে নিয়ে মিমের নাম্বারে কল দিলাম। রিং হতে যে দেরি, কিন্তু রিসিভ হতে আর দেরি হলো না। আমি বুঝতে পারলাম যে ফোনটা ওর হাতেই ছিল। ওই, কখন পৌঁছেছ? এইমাত্র। ফ্রেশ হয়েছ? ফ্রেশ হয়ে তোমাকে ফোন করলাম। ও, তাহলে নেমে আগে আমাকে ফোন করোনি, আগে ফ্রেশ হয়েছ। তো কেন? ভালোই তো, আমার চেয়ে তোমার ফ্রেশ হওয়াটাই বেশি দরকার। আরে সরি বাবা, আর এরকম ভুল হবে না। থাক, লাগবে না তোমার সরি। প্লিজ মাফ করো। করতে পারি এক শর্তে। বলো কি শর্ত? আজ সারা রাত আমার সাথে কথা বলতে হবে। সারা রাত? সারা রাত বলতে হবে। তাহলে কি আমরা আজ ঘুমাবো না? না। আমার যে কাল সকালে অফিস আছে, আমি না ঘুমালে অফিস করব কিভাবে? আমি ওসব কিছু জানি না। শাস্তিটা একটু কমানো যায় না? না, যায় না। প্লিজ। ওকে, রাত 12টা পর্যন্ত আমার সাথে কথা বলতে হবে। ওকে, বলবো। খেয়েছো তুমি? না গো, তুমি? না, তবে খাওনি কেন? তোমার আগে আমি কখনো খাইছি? না। তাহলে কিভাবে খাই বলো তোমার আগে? ওকে, যাও তাহলে, খাওয়া দাওয়া করে আসো। ওকে, তুমিও যাও তাহলে। ওকে, বাই সোনা। ওকে, বাই সোনা। তারপর আমি ফোনের লাইনটা কেটে দিয়ে খেতে গেলাম।
খাওয়া দাওয়া শেষ করে মিমকে আবারও ফোন দিলাম। ওর সাথে রাত 12টা পর্যন্ত কথা বলে ঘুমিয়ে পড়লাম। সকাল 7টায় উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে অফিসে গেলাম। ওখানে গিয়ে স্যারের সাথে দেখা করলাম। স্যার আমাকে দেখে ডাক দিল। মিস্টার রবি, এসেছেন আপনি? জি স্যার। বসেন বসেন। বসতে বসতেই বললাম, জি স্যার বলেন, এত আর্জেন্ট কেন ডাকা হলো আমাকে? মিস্টার রবি, আমাদের এখানের সবচেয়ে বুদ্ধিমান অফিসার আপনি, তাই এই কেসটাকে আপনাকেই সমাধান করতে হবে। ওকে স্যার, আমি এই মামলাটার সমস্ত কাগজপাতি কি পেতে পারি? অবশ্যই, এই যে নিন। থ্যাঙ্কস স্যার। ওয়েলকাম। তবে আমি খুব দ্রুত মামলাটার সমাধান চাই। হ্যাঁ, ওকে স্যার, আমি চেষ্টা করব। ওকে। তারপর আমি স্যারের রুম থেকে চলে আসলাম। সেখান থেকে বাইরে এসে ফোনটা হাতে নিলাম। আর ফোনের দিকে তাকাতেই তো আমি অবাক, কারণ মিম আমাকে 150 বার কল দিছে। আমি মনে মনে ভাবতেছি, আজ আমি শেষ। ও যে কি রেগে আছে সেটা তো আমি জানি না। আর সকালে মনে ছিল না যে মিমকে ফোন দেব, তাই আর দেরি না করে মিমকে ফোন দিলাম। 2বার রিং হতেই তারপর মিম ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ করতে আমি শুনতে পেলাম মিম ফোনটা কানে নিয়ে কান্না করতেছে। এই অবস্থায় দেখে ওকে বললাম, আরে পাগলি কান্না করো কেন? আরে কি হয়েছে বলবা তো আমাকে। তুমি সকালে আমাকে ফোন করনি কেন? একটু অফিসের কাজে ব্যস্ত ছিলাম। এত কাজ তোমার অফিসে? অনেক। ও, এর জন্য কি আমার ফোনটাও রিসিভ করা যাবে না? সরি, আসলে ফোনটা আমার কাছে ছিল না। তাহলে কোথায় ছিল ফোনটা? অফিসে আসার সময় ভুল করে বাসায় রেখে গিয়েছিলাম। ও ভুল করে না, আমি ফোন দিব তোমার ডিস্টার্ব হবে, তাই ফোন নিয়ে যাওনি। বিশেষ করে তুমি, আমি সত্যি বলতেছি। রবি, কি? পারবো না আমি একাই থাকতে। কেন পারবে না? তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও কাটে না। একটু কষ্ট করো না প্লিজ। না, আমি পারবো না। তাহলে কি করবে? আমি তোমার ওখানে আসবো, তোমার সাথে থাকবো। প্লিজ মিম, পাগলামো করো না। না, আমি পারবো না তোমায় ছাড়া থাকতে। দেখো, কয়েকটা তো দিনের ব্যাপার, থাকো না একটু কষ্ট করে। আমি পারবো না যে তোমাকে ছাড়া থাকতে, তুমি কেন বুঝতেছো না? তাহলে তুমি এখন কি করবে? আমিও আসবো তোমার ওখানে। মামা মামি আসতে দেবে তো তোমাকে? হ্যাঁ দিবে। ও, তাই কি বলে আসবে বাড়িতে? বলবো যে আমি রবির ওখানে যাব আর কয়েকদিন থাকবো। ও, তাই এখানে এসে কোথায় থাকবে? কেন? তোমার সাথে। মানে? মানে হচ্ছে তোমার সাথে থাকবো। আমাদের তো এখনো বিয়ে হয়নি, তাহলে একসাথে থাকবে কিভাবে? কেন? এক বিছানার মধ্যে মাঝে একটা কোলবালিশ দিয়ে। যাই হোক, আমি তাহলে এখানে তোমার পরিচয় কি দেব? বলবা যে আমরা স্বামী স্ত্রী। এই, আমরা যে স্বামী স্ত্রী না, তাহলে মিথ্যা কেন বলবো? মিথ্যা না বললে যে একসাথে থাকতে দিবা না, তাই মিথ্যা বলবা। এই, তোমার না আসলে হয় না? আমি তো কিছুদিন পরে আসতেছি। না হয় না, আমি কালকে সকালে আসতেছি। কালকে আসবা? কালকেই সকালে। ও, যাই হোক, খেয়েছো তুমি সকালে? তোমাকে না বলে কোনোদিন খাইছি আমি? না। তাহলে জানো না আমি খাইছি কিনা? ওরে আমার লক্ষ্মী সোনা, যাও এখন তুমি খাও, আমিও খাবো। ওকে বাই। ওকে বাই বলে আমি ফোনটা কেটে দিলাম। আর ভাবতেছি, ও যে কালকে আসতে চাইলো, ও কি সত্যি সত্যি এখানে চলে আসবে? ও যদি আসে তাহলে তোকে নিয়ে বড় সমস্যা হয়ে যাবে। যা হবার সেটা পরে হবে। যাই হোক, এখন আমি একটু খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে নেই, বিকেলে আবার অফিসে যেতে হবে। বলে আমি সেখান থেকে উঠে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। অফিসে ঢুকতেই স্যার বলে উঠলো, ও মিস্টার রবি, এসেছেন আপনি? জি স্যার। তা আপনি কি কোনো কারণে নার্ভাস ফিল করতেছেন? না স্যার, আমি ঠিক আছি। আরে বলে ফেলুন, কি সমস্যায় পড়েছেন, যদি আমি হেল্প করতে পারি। না মানে স্যার। আরে বলুন বলুন। স্যার, আমার স্ত্রী হঠাৎ করে ফোন দিয়ে বললো যে ও আমার সাথে এখানে থাকবে। ও, এই ব্যাপার? জি স্যার। ওকে, থাকবে, তাতে তো কোনো প্রবলেম নেই। স্যার, থাকার জায়গাটা? আরে ওটা নিয়ে কোনো প্রবলেম নাই, বলো আসবে কোন দিন? স্যার, কালকে। ওকে, আজকে তুমি কোয়ার্টারের চাবিটা নিয়ে যাইও। ওকে স্যার, থ্যাংক ইউ। যাই হোক মিস্টার রবি, আপনাকে যে জন্য ডাকা। জি স্যার, বলুন। আজকে রাতে আপনাদেরকে অপারেশনে যেতে হবে। ওকে স্যার, কখন বাহির হবো আমরা? ঠিক রাত 12টায়। ওকে স্যার বলেই সেখান থেকে চলে আসলাম। এসে আমার সব কিছু গুছিয়ে আমার ব্যাগে নিলাম। রাতে একটু খাওয়া দাওয়া করে মিমকে ফোন দিলাম। রাতে খেয়েছো? না, তুমি? হ্যাঁ খেলাম। আর হ্যাঁ শোনো, আমি একটা অপারেশনে যাচ্ছি, হয়তো বা রাতের কথা বলতে পারবো না। কখন যাবা? এই তো কিছুক্ষণ পরে যাব। ওকে, নিজের খেয়াল রেখো। ওকে বাই বলে ফোনটা কেটে দিয়ে ব্যাগ নিয়ে চলে আসলাম। এসে দেখি সম্পূর্ণ টিম রেডি। আমি এসে গাড়িতে চলে সাথে সাথে গাড়ি স্টার্ট দিল। আমাদের গন্তব্য
ঢাকা। সেখানে এক ধরনের মাদক ব্যবসা চলে। তার পাশাপাশি সেখান থেকে বিভিন্ন ধরনের নারী ও শিশু পাচার করা হয়। আমরা 1 ঘন্টার মধ্যে সেখানে চলে এসেছি। এসে দেখি এখানে ওদের প্রচুর লোক। তারপর আমরা নানা রকম কৌশল অবলম্বন করে ওদের সবাইকে ধরলাম। গাড়িতে তুলে ওদেরকে থানায় নিয়ে দিয়ে আসলাম। এসে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে মিমকে ফোন দিলাম। কি করো? এই তো তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। তা কি অপারেশন সাকসেস? হুম। তোমার কিছু হয়নি তো? না রে বাবা, হয়নি। এই শোনো, কাল যখন তুমি আসবে হুম। তখন এই ঠিকানায় এসে 3য় তলার 4 নম্বর রুমে আসবা। কেন? আরে বাবা, আমি ওখানেই থাকি। ওকে, আসবো। গুড নাইট। ওকে, গুড নাইট। বলে দিলাম একটা ঘুম। সকালে আমার ঘুম ভাঙার সাথে সাথে আমি শুনতে পেলাম রুমের বাইরে থেকে কে যেন আমাকে ডাকতেছে। স্যার স্যার, জি। আপনার কাছে একজন দেখা করতে আসছে, আমি কি তাকে পাঠিয়ে দিব? যাও, দাও। আমি এই কথা বলার পরেই বিছানা থেকে উঠে বিছানাটা ঠিক করে সে দরজা খুলে দিলাম। কিছুক্ষণ পরে কে যেন আমার রুমের মধ্যে ঢুকলো। আমি মাথাটা ঘোরাতেই অবাক, কারণ মিম এসেছে। ও এত সকালে আসলো কিভাবে? এখন তো মাত্র 9টা বাজে। আমার এভাবে তাকিয়ে থাকা দেখে মিম বলল, কি দেখো ওভাবে? না মানে তুমি এত সকালে? কেন? তুমি তো আসতে বললা। এত সকালে আসলে কিভাবে? ও, এই কথা। কিভাবে আসলে? আমি আজকে রাতে আসতেছি। মানে কোথায় ছিলে রাতে? আমার খালা বাড়িতে। এখানে কোথায় তোমার খালার বাড়ি? এই তো 2 কিলোমিটার দূরে। ও। তা বসতে বলবা না, দাঁড়িয়ে থাকবো? আরে না না, বসো তুমি, আমি একটু নাস্তা বানিয়ে নিয়ে আসি। মানে তুমি নাস্তা বানাবে কেন? না বানালে খাবো কি? আর তোমাকে তো কেউ এসে বানিয়ে দিয়ে যাবে না। তাহলে আমি কি জন্য আসছি? তুমি তো আমার জন্য এসেছো। তাহলে কি? আমি রান্না করব, কাপড় ধুবো, আর তুমি অফিস সামলাবে। তুমি কেন এগুলো করবে? কেন? তোমার জন্য। তুমি তো কখন এগুলো কাজ করনি। তাতে কি? তোমার যদি কষ্ট হয়। আরে না রে পাগল, আমি ওইগুলো কাজ শিখে নিয়েছি। তারপরেও কি? একটু কষ্ট হলে হবে, না হলে যে তোমাকে অনেক কষ্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে। বলো তো দেখি, তোমার রান্নাঘর কোথায়? এই যে ভেতরেরটা। ওকে, আমি নাস্তা বানাই, তুমি ফ্রেশ হয়ে আসো। ওকে, তুমি যাও, ফ্রেশ হয়ে আসতেছি। তারপর মিম চলে গেল। আমি ব্রাশ করে গোসল করে রুমে আসলাম। রুমে এসে দেখি মিম টেবিলের উপরে খাবার দিয়েছে। সেটা দেখে মিমকে ডাক দিলাম। মিম, এই মিম। কি? কোথায় তুমি? রান্নাঘরে কেন? আসো। আর এখন রান্না করতে হবে না। দাঁড়াও একটু, আমি আসতেছি। এই কি করো রান্নাঘরে? কই, কিছু না বলে কেন ডাকলে? বসো, একসাথে নাস্তা করব। না, আমি করব না, তুমি করো। কেন করবা না? আমি নিজের হাতে খেতে পারবো না। তাহলে? কেউ যদি খাওয়াই দেয় তাহলে খাবো। ও, এই কথা। হুম। তা হা করো দেখি। হ্যাঁ। এই নাও। বলে যখনই আমার হাতটা ওর মুখের ভিতর ঢুকিয়ে দিছি, অমনি মিম আমার আঙ্গুলগুলোতে কামড় বসিয়ে দিল। আর আমি নড়ে উঠলাম। ও মা গো, আঙ্গুলগুলো গেল রে। আই কি হলো তোমার? কামড় বসিয়ে দিয়ে বলো যে কি হয়েছে তোমার? ও, তাই বুঝি। খুব লেগেছে বুঝি? অনেক লেগেছে। তাহলে আসো তো দেখি, একটু আদর করে দেই। যাও, লাগবে না তোমার আদর। আরে আসো তো, একটু আদর করে দেই। বললাম তো, কারো আদর আমার লাগবে না। আমার বাবুটা বুঝি রাগ করেছে? আমি কারো বাবু টাবু না। ও, তাই বুঝি। তাহলে তো আমাকে কিছু করতে হয়। কি করবা তুমি? দেখবা কি করব। দেখাও তাহলে। এই কথাটা শেষ হতে না হতেই আমাকে খাবার টেবিল থেকে তুলে বিছানাতে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি দেখতেছি মিম ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতেছে। দেখো, খবরদার আমার কাছে আসবা না। আসলে কি করবা? আমি জোরে চিল্লাবো। কেউ আসবে না তোমার চিল্লানিতে। দেখো প্লিজ, আমার কাছে আসবা না। মিম বিছানার উপর চড়তে চড়তে আমাকে বলল, আচ্ছা তুমি এত আমাকে ভয় করো কেন? জানি না তো। কোথায় আমি একটা মেয়ে মানুষ ভয় পাবো? আর সেটা ছাড়া ভয় পাইতেছো তুমি। দেখো, আমাদের কিন্তু এখনো বিয়েতে কিছু হয়নি। তাতে কি? যা করার বিয়ের পর করো, এখন কিছু করো না প্লিজ। একটু আদর করি। না, একটুও না, আমার লজ্জা করে। আসো তাহলে, তোমার লজ্জাটা ভেঙে দেই। না লাগবে না, সেটাও বিয়ের পর। ধর, তোমাকে দিয়ে কিছুই হবে না। কেন? আমি আসছি কোথায় তুমি একটু রোমান্স করবা, তা না তোমার নাকি লজ্জা করে। আচ্ছা, আমার অফিসে টাইম হয়ে গেছে, আমি এখন যাই। ওকে যাও, তাড়াতাড়ি ফিরিও। একটু কাছে আসো তো। কেন? আরে আসো না। আসলাম, বলো এখন কি বলবা। যখনই মিম আমার কাছে আসলো তখন আমি মিমের মাথাটা ধরে আমার কাছে এনে
ওর কপালে একটা ছোট্ট করে চুমু এঁকে দিলাম। মিম আমার ঠোঁটের স্পর্শ পেয়ে ওর চোখগুলো সাথে সাথে বন্ধ করে ফেললো। মিম আমাকে তার 2 হাত দিয়ে পাগলের মতো জড়িয়ে ধরলো, এমনভাবে ধরেছে যেন আমি কোথাও যেতে না পারি। কিছুক্ষণ এভাবে থাকার পরই আমি মিমকে ডাক দিলাম, হয়েছে, এখন ছাড়ো। আর একটু থাকি না? না, আমার দেরি হয়ে যাচ্ছে। ওকে, যাও তাহলে। ওকে বাই বলে আমি বাসা থেকে বের হয়ে আসলাম। আমি রুম থেকে বের হয়ে সোজা অফিসে চলে গেলাম। অফিসের কিছু কাজ করে বাসাতে আবার চলে আসলাম। এসে দেখি মিম রান্না করে খাবার নিয়ে বসে আছে। আমি আসার পর দুজনে একসাথে খাওয়া দাওয়া করে ঘুরতে বের হলাম। 5 দিন সময় লাগলো আমাদের অপারেশনটা শেষ করতে। এখন আমাকে বাড়ি চলে আসতে হবে। তাই আমি স্যারের রুমে গিয়ে বললাম, আসতে পারি? হ্যাঁ, আসো। স্যার, আমার 1 মাসের জন্য ছুটি লাগতো। এতদিন কেন? স্যার, একটু দরকার আছে। ওকে, যাও, দিলাম। তারপর আমি বাসাতে এসে মিমকে বললাম, মিম, এই মিম, কি হয়েছে? এত চিল্লাইতেছো কেন? যাও রেডি হও। কেন? কোথায় যাব আমরা? কাজ শেষ, এখন বাসাতে চলে যাব। সত্যি? সত্যি। তুমি দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আসতেছি। ওকে, যাও। তারপর মিম চলে গেল। আমি আমার সমস্ত জিনিস গুছিয়ে নিলাম। মিমও সব কিছু নিয়ে এসে বলল, চলো, আমি রেডি। এত তাড়াতাড়ি রেডি হলো? চলো তো এখন। চলো। তারপর আমরা দুজনে গাড়িতে এসে বসলাম। গাড়ি চলতেছে তার আপন গতিতে, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে মিমকে কেন জানি খুব হাসি খুশি লাগতেছে। তাই বললাম, আচ্ছা, তোমাকে তো খুশি খুশি লাগতেছে কেন? কই না তো। সত্যি করে বলো তো, কি হয়েছে? আরে কিছু হয়নি তো। বলবা কি না? ওকে বাবা, বলতেছি। বলো তাহলে। আজকে বাসায় যাওয়ার পর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সেটা? না, সেটা তো বলা যাবে না। ও, এখন চলো তো, চুপচাপ। আমরা রাত 11টায় বাসায় এসে পৌঁছাই। সেদিন আর মিমের সাথে ভালো করে কথা হয়নি। আমি এসে আমার রুমে ঘুমাই, ও রুমে ঘুমায়। সকাল সকাল মিমের ডাকে ঘুম ভাঙলো। রবি। এই, এত সারের মতো চিল্লাচ্ছ কেন? কতক্ষণ ধরে ডাকতেছি, শুনতে পাওনি? না তো। ও, ভালোই তো। আচ্ছা বলো, এখন কেন এভাবে ডাকতেছো? বাবা তোমাকে ডাকতেছে। কেন? সেটা কি আমাকে বলছে নাকি? কোথায় মামা? ওনার রুমে। এক্ষুনি যেতে হবে? তোমাকে কি যেতে বলছি আমি? হ্যাঁ। তাহলে তাড়াতাড়ি যাও। ওকে বাবা, যাচ্ছি। তারপর আমি ফ্রেশ হয়ে মামার রুমে আসলাম। এসে বললাম, মামা ডাকছেন আমাকে? হ্যাঁ বাবা, তোমাকে একটা কথা বলতাম। জি বলেন। আসলে হয়েছে কি, হ্যাঁ বলেন। মিম তো তোমাকে খুব পছন্দ করে, তাই আর কি বলছিলাম, কি মামা? তুমি যদি ওকে বিয়ে করতে। আপনার যেটা ভালো হয় আপনি সেটাই করেন। নসা মানে, তোর ওকে কেমন লাগে এটা তো বললা না। মামা, ওকে আমার খুব ভালো লাগে। তাহলে আমি সবার সাথে কথা বলে বিয়ের দিনকাল ঠিক করি। ওকে মামা, করেন আপনি। বলে আমি মামার রুম থেকে আমার রুমে চলে আসলাম। এসে বিছানাতে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে মিম আমার রুমে খাবার নিয়ে ঢুকলো। আমার কাছে এসে বলল, আচ্ছা, কি বললো বাবা? তেমন কিছু না। বলো না, কি বললো বাবা? তাহলে আমার একটু কাছে আসো। কেন? তোমাকে একটু জড়িয়ে ধরে বলি। আসলাম, এখন বলো। আমি মিমকে সব অবস্থায় জড়িয়ে ধরলাম। তোমার বাবা। আমার বাবা? তোমার আর আমার। আমার আর তোমার। বিয়ের কথা বলল। মিম কথাটা শোনার সাথে সাথেই খুবই উত্তেজিত হয়ে আমাকে অনেক জোরে জড়িয়ে ধরলো। সত্যি বলতেছো? সত্যি বলতেছি। তা কোন দিন বিয়ে? সেটা বলেনি। কেন? উনি সবার সাথে কথা বলে ডেটটা জানিয়ে দেবে। ও। হুম। ওকে ছাড়ো, এখন আমাকে উঠতে হবে। কেন? বাসায় অনেক কাজ আছে, করতে হবে। এই না গেলে হয় না? কেন? একটু আদর করতাম। না, সব আদর বিয়ের পর দিও, ওকে? বলে মিম এক দৌড় দিয়ে আমার রুম থেকে চলে গেল। ঠিক 3 দিন পরে আমাদের বিয়ের তারিখ ঠিক করা হলো, আর সেই তারিখটা হলো আজ। আর আজকে আমাদের বিয়ের সমস্ত কাজ শেষ করে আমরা দুজনেই আমাদের রুমে চলে আসলাম। রুমটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মিমের দিকে তাকিয়ে দেখি সে অনেক হাসি খুশি। এই, এত হাসতেছো কেন? আমার না কেমন জানি লাগতেছে। কেমন লাগতেছে? কেমন জানি লজ্জা লজ্জা লাগতেছে। ও তাই? হুম। তাহলে আসো তো, তোমার লজ্জাটা একটু ভেঙে দেই। এখনই শুরু করবা? একটু দেরিতে করলে হয় না? আরে আসো তো কাছে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আসলাম কাছে, দেখবো আজকে কতটা আদর করতে পারো আমাকে। ও কথাটা বলে শেষ করতে না করতেই আমি মিমকে জড়িয়ে ধরে হারিয়ে গেলাম অজানা এক সুখের সাগরে। আরে থামেন, আপনারা আর কি দেখেন, যান। অনেক তো দেখলেন, এখন চলে যান। আপাতত গল্পটা এখানেই শেষ।
আমাদেরকে আমাদের সময় কাটাতে দেন। তো কেমন হয়েছে গল্পটা অবশ্যই কমেন্ট করতে বলবেন না। তৈরি থাকবেন নতুন গল্পে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।